দেখো তাহলে আগের দিন আমরা কি শুরু করেছিলাম, আগের দিন আমরা শুরু করেছিলাম তোমার সমুদ্র স্রোত। ঠিক আছে, আগের দিন আমরা পড়েছিলাম সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি। আরেকটা ওই তোমার কোনটা পড়েছিলাম যেন, আটলান্টিক মহাসাগরের যে স্রোত সমূহ আছে সেগুলো আমরা পড়েছিলাম। তো আজকে আমরা যে বাকি দুটো ওশিয়ান আছে, একটা প্রশান্ত মহাসাগর আর একটা হচ্ছে ভারত মহাসাগর। ঠিক আছে, এই দুটো কভার করার চেষ্টা করব। তো তাহলে আমরা লিখে ফেলি আর কি, যে প্রশান্ত মহাসাগরের প্রথমে আমরা প্রশান্ত মহাসাগরটা আলোচনা করি, তারপর আমরা শুরু করব তোমার হচ্ছে গিয়ে ভারত মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগরের স্রোত সমূহ, ঠিক আছে, প্রশান্ত মহাসাগরের স্রোত সমূহ। আগের দিনের মতো আমাদের ছবিও আছে প্রশান্ত মহাসাগরের। ঠিক আছে, তো একটু ভালো করে দেখে নাও। এটা হচ্ছে গিয়ে তোমার প্রশান্ত মহাসাগর। এদিকটায় আছে অস্ট্রেলিয়া, এদিকে আছে অস্ট্রেলিয়া, এদিকে আছে কি তোমার এদিকটা আছে কি তোমার আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এদিকে আছে, উপরে আছে কি তোমার রাশিয়া, এদিকে আছে চীন, এদিকে আছে জাপান। ঠিক আছে, এদিকটাতে আছে উত্তর আমেরিকা। ঠিক আছে, তো আমরা আগে স্রোত গুলো লিখে নিই। ঠিক আছে, যে কি কি স্রোত দেখা যায়, তারপর আমি একটা ধরে ধরে আলোচনা করে দিচ্ছি। দেখো তাহলে তোমরা লিখে ফেলো যে প্রশান্ত মহাসাগরের যে স্রোত গুলো আছে সেগুলো একটু লিখে ফেলো। ঠিক আছে, কি কি স্রোত আছে আমি এখানে লিখে দিচ্ছি। দেখো প্রথমে দেখো উত্তর প্রশান্ত মহাসাগরের আমি করছি, উত্তর প্রশান্ত মহাসাগর। উত্তর, আমি উত্তর লিখছি। উত্তরে কি কি আছে, উত্তরে আছে উত্তর নিরক্ষীয়, উত্তর এবং একসাথে লিখছি, এবং দক্ষিণ নিরক্ষীয়। তার সাথে আছে গিয়ে তোমার নিরক্ষীয় প্রতিশোধ। নিরক্ষীয় প্রতিশোধ কোনটা উষ্ণ কোনটা শীতল আমি সব বলে দেবো। ঠিক আছে, তারপরে আছে কুরোশীয়। কুরোশীয়, তারপরে আছে কি তোমার ওয়াশীয়। তারপরে আছে গিয়ে তোমার উত্তর প্রশান্ত মহাসাগরীয়। যেটাকে নর্থ প্যাসিফিক ড্রিফটও বলা হয়। ঠিক আছে, এরপরে আছে গিয়ে তোমার ক্যালিফোর্নিয়া। এরপরে আছে গিয়ে তোমার আলাস্কা। তারপরে আছে কি তোমার 6, 7, 8, তারপরে আছে কি তোমার সুশিমা। তারপরে আছে গিয়ে কিউরাইল। তারপরে আরেকটা লিখতে পারো, এটা আছে গিয়ে তোমার কেলভিন কারেন্ট। কেলভিন কারেন্ট। এগুলো হচ্ছে গিয়ে উত্তর প্রশান্ত মহাসাগর। উত্তর লিখেছি, উত্তর প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, আর একটা আছে, আরেকটা লিখে রাখো, সেটা হচ্ছে গিয়ে এই যেখানে কুরোশীয় লিখেছো, ঠিক আছে, বা ওয়াশীয় লিখেছো, এর পাশেই লিখে রাখো একটা কামচাটকা। কামচাটকা। ঠিক আছে, তাহলে আমি কি কি স্রোত উত্তর প্রশান্ত মহাসাগরে পাচ্ছি দেখো। উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের কিছুটা অংশ পাবো। তারপর আছে নিরক্ষীয় প্রতিশোধ। এগুলো হচ্ছে গিয়ে তোমার সবগুলোতে মোটামুটি দেখা যায়। তারপরে যেগুলো আছে, পরের যে সিস্টেম গুলো আছে দেখো, কুরোশীয়, ওয়াশীয়, উত্তর প্রশান্ত মহাসাগরীয়, ক্যালিফোর্নীয়, আলাস্কা, সুসিমা, কিউরাইল এবং কেলভিন স্রোত। ঠিক আছে, কেলভিনটা যেহেতু ইকুয়েটরের কাছাকাছি দেখা যায়, ঠিক আছে, ওই জন্য এটা আমি এটার সাথে আলোচনা করব, উত্তর এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে প্রতিশোধ আছে এবং উত্তর এবং দক্ষিণ যে নিরক্ষীয় স্রোত আছে সেই স্রোতের। ঠিক আছে, এখন এই স্রোতগুলো আলোচনা করার সময় তোমাদেরকে ছবি কিন্তু অবশ্যই দেখতে হবে। স্রোতগুলো সবাই লিখে নিয়েছে আশা করছি। ঠিক আছে, এখন দেখো প্যাসিফিক ওশিয়ান যদি আমরা দেখি তাহলে কি আছে। এটা হচ্ছে কি তোমার, আমার এখানে ইকুয়েটর আছে, ইকুয়েটর আছে। এই দিকটা আছে, যেহেতু উত্তর সেহেতু আমাদেরকে আলোচনা করতে হবে এই দিকটা, নিরক্ষরেখার উত্তরে। তার আগে কিছু কিছু জিনিস এখানে একটু মনে রাখো। এখানে আছে কি বেরিং সি। ঠিক আছে, এখানে বেরিং সি বা বেরিং প্রণালী আছে। এখানে ওস্ট্রক উপসাগর আছে। এখানে আছে কি তোমার জাপান, জাপান আছে। এখানে চায়না আছে। এই জায়গাগুলো একটু ইন্ডিকেট করো।
আর এদিকে অস্ট্রেলিয়া, সেটা সবাই জানো। এদিকে তোমার গিনি, সুমাত্রা, এই সমস্ত, থাইল্যান্ড, এই সমস্ত ইয়েগুলো আছে, দেশগুলো আছে। এখন আমি কি বলেছি যে নিরক্ষরেখা বরাবর, আগের দিনে ক্লাসে আলোচনা করেছিলাম যে নিরক্ষরেখা বরাবর, এটা ইকুয়েটর, ঠিক আছে, এখানটা ইকুয়েটর। তো নিরক্ষরেখা বরাবর কি প্রবাহিত হয়? নিরক্ষরেখা বরাবর যেহেতু আয়নবায়ু প্রবাহিত হয়, আয়নবায়ু কোন দিক থেকে যায়? এই দিক থেকে, এই দিক থেকে, এই দিক থেকে, আর এই দিক থেকে যায়। এই আয়নবায়ুর জন্য কি হয়েছে? আয়নবায়ুর জন্য দুই যে নিরক্ষীয় স্রোত, একটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত কিন্তু সৃষ্টি হয়েছে। কেন? এটা দেখবে এর এর ডাইরেকশনটা দেখবে সবসময় হচ্ছে কি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। কোন দিক থেকে? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এই নিরক্ষীয় স্রোতগুলো কিন্তু প্রবাহিত হয়, ঠিক আছে। এখন নিরক্ষীয় স্রোতগুলো প্রবাহিত হচ্ছে কার জন্য বললাম? নিরক্ষীয় স্রোতগুলো প্রবাহিত হচ্ছে কি তোমার আয়নবায়ুর জন্য, ঠিক আছে, আয়নবায়ুর জন্য প্রবাহিত হয়। এবং কি এগুলো যেহেতু পূর্ব থেকে পশ্চিমের দিকে প্রবাহিত হয়, এইরকম জায়গা থেকে হচ্ছে একটা জলের লেভেলের পার্থক্য হচ্ছে। কেন জলের লেভেলের পার্থক্য হচ্ছে? কারণ এই দিক থেকে আয়নবায়ু প্রচুর পরিমাণে, এই দিক থেকে এবং এই দিক থেকে, উত্তর দিক থেকে এবং দক্ষিণ দিক থেকে প্রচুর পরিমাণ জলরাশি এখানে কিন্তু জমা করছে। তাহলে কি হচ্ছে? এই দিকের জলতলের সাথে এই দিকের জলতলের একটা পার্থক্যের সৃষ্টি হচ্ছে। এই দিকের জলতলটা উঁচু হচ্ছে, এই দিকেরটা তুলনামূলকভাবে কম হচ্ছে। এই জলতলের যেহেতু লেভেলের পার্থক্য হচ্ছে, তার ফলে কি হচ্ছে? জলতলের একটা ঢাল সৃষ্টি হচ্ছে, স্লোপ সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। সেই স্লোপকে অ্যাডজাস্ট করার জন্য কি হবে? এই দিক থেকে জলরাশি এই দিকে ধীরে 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 প্রবাহিত হবে। এটাকে বলা হয় কাউন্টার ইকুইটোরিয়াল কারেন্ট বা নিরক্ষীয় প্রতিস্রোত, ঠিক আছে। নিরক্ষীয় প্রতিস্রোত সৃষ্টির একটা প্রধান কারণ হচ্ছে গিয়ে জলতলের লেভেলের যে পার্থক্য, সেই জলতল লেভেলের পার্থক্যের কারণে নিরক্ষীয় যে প্রতিস্রোত, সেই নিরক্ষীয় প্রতিস্রোতের কিন্তু সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে আমরা দেখছি এখানে কি হচ্ছে, দেখো এখানে এসে এরকম জায়গাতে গিনিটিনি এইসব জায়গাতে এসে কি হচ্ছে? এখানে দুটো স্রোত মিলিত হচ্ছে এবং একটা স্রোত সৃষ্টি হচ্ছে। কি স্রোত মিলিত হচ্ছে? একটা উত্তর নিরক্ষীয় স্রোত এবং একটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত মিলিত হচ্ছে, এবং এখান থেকে সৃষ্টি হচ্ছে গিয়ে তোমার কি স্রোত? এখান থেকে সৃষ্টি হচ্ছে নিরক্ষীয় প্রতিস্রোত। এখন এখানে এসে, ছবিতে যেহেতু করা নেই, এখানে এসে তোমার স্রোতটা তিনটে ভাগে ভাগ হচ্ছে, একটা এদিকে যাচ্ছে, একটা সোজা ভারত মহাসাগর দিকে আসছে, একটা আমার অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। এখন এখানে এসে স্রোতগুলো যখন মিলিত হচ্ছে, সেই মিলিত প্রবাহের নাম হচ্ছে কেলভিন কারেন্ট। মনে রাখবে কি কারেন্ট? কেলভিন কারেন্ট। তাহলে এখানে এসে স্রোতগুলো যখন মিলিত হচ্ছে, তখন সেই স্রোতটার নাম হচ্ছে গিয়ে কেলভিন কারেন্ট। আর এখান থেকে হচ্ছে গিয়ে স্রোতগুলো বিভিন্ন দিকে মুভ করছে, ঠিক আছে। কি হচ্ছে দেখো, উত্তর নিরক্ষীয় স্রোতের, এটা এখানে নিরক্ষরেখা আছে, এখানে নিরক্ষরেখা আছে, তাহলে উত্তর নিরক্ষীয় স্রোতের একটা শাখা কি হচ্ছে? উত্তর নিরক্ষীয় স্রোতের একটা শাখা, আমি কি বললাম? এখান থেকে স্রোতগুলো বিভিন্ন দিকে ডাইভার্স হচ্ছে। একটা এদিকে চলে যাচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত এদিকে চলে যাচ্ছে, এবং নিরক্ষীয় প্রতিস্রোত ঘুরে আবার এদিকে ফিরে আসছে। আরেকটা এখানে স্রোত আছে, সেটা অস্ট্রেলিয়ার এই দিকটা দিয়ে, এটাকে তোমার লিভিন কারেন্ট বলা হয়। এই কারেন্টটাই অস্ট্রেলিয়ার উত্তর ভাগ দিয়ে তোমার হচ্ছে কি ভারত মহাসাগরের দিকে প্রবেশ করছে, ঠিক আছে। এটাকে লিভিন কারেন্ট বলা হয়, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে এখানে এই স্রোতটা যখন, এখানে তিনটে স্রোত একসাথে যখন ডাইভার্সিফিকেশন হচ্ছে, তখন ওই জায়গাটাকে বলা হচ্ছে, বা ওই স্রোতটাকে বলা হচ্ছে কিউরাইল নয়, সেটা হচ্ছে কি তোমার কেলভিন কারেন্ট। তাহলে কেলভিন কারেন্ট কিছুই না, যেখানে হচ্ছে গিয়ে সব স্রোতগুলো মিলিত হয়ে একটা বিভিন্ন দিকে ডাইভার্সিফিকেশন হচ্ছে, সেই স্রোতটাকে বলা হচ্ছে কেলভিন কারেন্ট। এখন আমি যদি আলাদা করে দেখি, এই যে উত্তর যে নিরক্ষীয় স্রোত, নর্থ ইকুইটোরিয়াল যে কারেন্ট, সেই কারেন্ট কি হচ্ছে? সেই কারেন্ট এখানে বাধা পাচ্ছে, বাধা পেয়ে সোজা কিন্তু ওপরের দিকে উঠে যাচ্ছে, সোজা পেয়ে ওপরের দিকে উঠছে, এবং জাপান, এখানে জাপান আছে, জাপানের হচ্ছে গিয়ে পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। জাপানের পাশ দিয়ে যখন প্রবাহিত হচ্ছে, তখন এটার একটা কারেন্টকে বলা হচ্ছে কি তোমার কুরোশীয় কারেন্ট। আর একটা এখানে ছবিতে করা নেই, আর একটা এই জাপানের এখানে যে জাপান আছে, এটা যে জাপান, ঠিক আছে, জাপানের এই মাঝখান দিয়ে প্রবাহিত হবে, জাপানের মানে পশ্চিম উপকূল দিয়ে যখন প্রবাহিত হবে, জাপানের পশ্চিম উপকূল দিয়ে যখন প্রবাহিত হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে তোমার সুসিমা স্রোত। তাহলে কি কুরোশীয় স্রোতটায় যখন হচ্ছে কি জাপানের পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি? তখন সেটাকে বলছি কুরোশীয় কারেন্ট। এবং একটি স্রোত যখন হচ্ছে কি তোমার
জাপানের পশ্চিম দিক বরাবর প্রবাহিত হচ্ছে কি, জাপানের পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হচ্ছে, তখন সেটাকে বলছে সুসিমা স্রোত। যেহেতু এগুলো ইকুয়েটর থেকে প্রবাহিত হচ্ছে, যেহেতু নিরক্ষীয় অঞ্চল থেকে প্রবাহিত হচ্ছে, এই জন্য এগুলো হচ্ছে কি উষ্ণ স্রোত। আবার হচ্ছে কি তোমার এই কুরোশীয় এক্সটেনশন হচ্ছে কি, যখন এটা আরো অগ্রসর হলো তখন এটাকে কুরোশীয় এক্সটেনশন বলছে। এবং এই কুরোশীয় কুরোশীয় বিস্তৃতিটা বা এক্সটেনশনটা কি হচ্ছে, এখানে দেখো বেঁকে যাচ্ছে। এখানে কেন বাঁকবে? আমি আগের দিন বলেছিলাম যে এখানে হচ্ছে গিয়ে বাঁকার দুটো কারণ হচ্ছে গিয়ে, একটা কোরিওলিস ফোর্স, একটা হচ্ছে কোরিওলিস ফোর্সের জন্য বাঁকবে। আমরা জানি যে কোনো মুভিং অবজেক্ট উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, যে কোনো মুভিং অবজেক্ট ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। এবং তার সাথে কি থাকবে, এবং তার সাথে পশ্চিমা বায়ু হচ্ছে গিয়ে এইভাবে প্রবাহিত হয়। সুতরাং পশ্চিমা বায়ুর কারণে এই যে কুরোশীয় কারেন্টটা, সেটা হচ্ছে কি নর্থ প্যাসিফিক কারেন্ট নামে, এটা হচ্ছে গিয়ে তোমার পূর্ব দিকে প্রবাহিত হবে। পূর্ব দিকে প্রবাহিত হয়ে কোথায় ধাক্কা খাচ্ছে, এখানে ক্যালিফোর্নিয়া আছে, সান ফ্রান্সিসকো আছে, সেখানে কিন্তু ধাক্কা খাচ্ছে। তাহলে দেখো একটা কারেন্ট কি হচ্ছে, একটা কারেন্ট হচ্ছে গিয়ে উত্তর নিরক্ষীয় স্রোতে একটি শাখা জাপানের পূর্ব উপকূল বরাবর কুরোশীয় স্রোত নামে প্রবাহিত হচ্ছে, এবং একটি শাখা জাপানের পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হচ্ছে, সেটি সুসীমা স্রোত, সেটি আবার একসাথে জয়েন হচ্ছে, জয়েন হয়ে সেটি কি নর্থ প্যাসিফিক ড্রিফট বলা, নর্থ প্যাসিফিক ড্রিফট নামে এটি পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এবং ক্যালিফোর্নিয়া, এখানে যেহেতু ক্যালিফোর্নিয়া আছে, এখানে এসে আবার দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা চলে যাচ্ছে আলাস্কার দিকে, একটা চলে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার দিকে, টুয়ার্ডস আবার ইকুয়েটরের দিকে মুভ করছে, টুয়ার্ডস ইকুয়েটরের দিকে এখানে আবার মুভ করছে। এবং এটা মুভ করে কোথায় চলে আসছে, এটা আবার চলে আসছে তোমার নর্থ যে ইকুইটোরিয়াল কারেন্ট, সেখানে এসে মিলিত হচ্ছে। তাহলে দেখো এই যে এই কারেন্টটা কি কারেন্ট হবে, এটা হচ্ছে কি তোমার এটা শীতল কারেন্ট হবে। কেন শীতল হবে সেটা আমি পরে আসছি। তাহলে দেখো এখানে আমার একটা জায়াত সৃষ্টি হচ্ছে বা আবর্তের সৃষ্টি হচ্ছে না, নর্থ ইকুইটোরিয়াল কারেন্ট, কুরোশীয়, এদিকে কুরোশীয় এক্সটেনশন, নর্থ প্যাসিফিক কারেন্ট, আর হচ্ছে ক্যালিফোর্নিয়া কারেন্টের মাঝখানে একটা জায়ারের সৃষ্টি হচ্ছে বা জলাবর্তের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, জলাবর্তের সৃষ্টি হচ্ছে। আর এখানে মনে রাখবে, এখানে উত্তর প্রশান্ত মহাসাগরে আমার দুটো জায়ারের সৃষ্টি হয়। এখানে একটা জায়ার দেখো লেখা আছে নর্থ প্যাসিফিক জায়ার লেখা আছে, এখানে একটা লেখা আছে দেখো সাব বোলার জায়ার আছে, সাব বোলার জায়ার আছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা দেখলাম যে উত্তর প্রশান্ত মহাসাগরে নর্থ প্যাসিফিক জায়ার কিভাবে সৃষ্টি হচ্ছে, না কুরোশীয় স্রোত, তার সাথে আছে কি তোমার নর্থ প্যাসিফিক কারেন্ট বা নর্থ প্যাসিফিক ড্রিফটও বলা হয় এটাকে। কারণ ড্রিফট মানে হচ্ছে কি এর ভেলোসিটিতে যখন কমে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি নর্থ প্যাসিফিক কারেন্ট। এটা আমেরিকার এখানে তোমার সান ফ্রান্সিসকো আছে, এখানে ধাক্কা মারছে, ধাক্কা মেরে ক্যালিফোর্নিয়ার দিকে চলে আসছে, ওই জন্য এটাকে বলছে ক্যালিফোর্নিয়া কারেন্ট। এবং এটা মিলিত হচ্ছে কোথায়, এটা মিলিত হচ্ছে কি তোমার নর্থ ইকুইটোরিয়াল যে কারেন্ট, সেই কারেন্টের সাথে মিলিত হয়ে একটা ক্লকওয়াইজ দেখো ঘড়ির কাঁটার দিকে একটা তোমার কি একটা আবর্তের সৃষ্টি করছে, একটা জলাবর্তের সৃষ্টি করছে। এটাকে বলা হয় নর্থ প্যাসিফিক জায়ার। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এইবারে দেখো কি হচ্ছে, এখানে বললাম এই দিক থেকে আবার ধরো এই পর্যন্ত থাক, এবারে এই দিকটা আমি পরে আসছি। ঠিক আছে, এইখানে ছিল বেরিং প্রণালী, এখানে কি আছে, এখানে আছে কি তোমার বেরিং প্রণালী। বেরিং প্রণালীর উপর দিয়ে তোমার হচ্ছে গিয়ে মেরু অঞ্চল থেকে শীতল জলরাশি এদিক থেকে প্রবাহিত হবে। এই দিক থেকে যখন এখানে কামচাটকা আছে, কামচাটকার পাশ দিয়ে যখন এটা প্রবাহিত হবে, তখন সেটাকে বলা হচ্ছে কামচাটকা স্রোত। মনে রাখবে কামচাটকা স্রোত। ঠিক আছে, কামচাটকা স্রোত প্রবাহিত হয়ে এর একটি শাখা আলাস্কার দিকে মুভ করবে, এবং একটি শাখা সোজা এদিকে প্রবাহিত হবে। এই দিকে যখন কামচাটকার উপকূলের পাশ দিয়ে যাচ্ছে বা কামচাটকা উপদ্বীপের পাশ দিয়ে যাচ্ছে, তখন সেটাকে বলছে কামচাটকা স্রোত। কামচাটকা স্রোত তাহলে কিরকম স্রোত হবে, একটা শীতল স্রোত, যেহেতু পোল থেকে আসছে। এখন এই কামচাটকা স্রোত আস্তে 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 এখানে তুমি কিউরাইল পাবে, কিউরাইল দ্বীপপুঞ্জের পাশ দিয়ে যখন যাবে তখন সেটাকে বলছে কিউরাইল স্রোত। তাহলে কিউরাইল স্রোত কি স্রোত হবে, কিউরাইল স্রোত হবে শীতল স্রোত। ঠিক আছে, আবার এই স্রোতটা যখন, এটা কি উপসাগর আছে, এখানে অষ্টক উপসাগর আছে, এই যে উপসাগরটা, এটা হচ্ছে কি অষ্টক উপসাগর। এই অষ্টক উপসাগরে যখন ও ঢুকবে, এগুলো ছোট ছোট ব্রাঞ্চ আছে, এগুলো যখন ঢুকবে, এগুলো ছবিতে করা নেই, তাহলে কি হচ্ছে, সোজা এখানে কামচাটকা স্রোত আসছে, এখানে কিউরাইল দ্বীপের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং একটি শাখা অষ্টক যে উপসাগর, সেই অষ্টক উপসাগরে ঢুকছে। অষ্টক উপসাগরে এটাকে ঢুকছে, এই জন্য এটাকে বলা হয় অষ্টক স্রোতও বলা হয়, বা এখানে কিছু কিছু লোক এটাকে কামচাটকা স্রোতও বলে বা কিউরাইল স্রোতও বলে। তার মানে মনে রাখবে কিউরাইল স্রোত, কামচাটকা স্রোত, অষ্টক স্রোত, এগুলো সব একটাই স্রোত। ঠিক আছে, এখন এখান দিয়ে
এখানে ওস্ট্রোক আছে, ওস্ট্রোক থেকে যখন এই স্রোতটা বেরিয়ে গেল, বেরিয়ে জাপানের কাছে যখন সেটা আসছে, তখন সেটা এখানে চলে আসলো এদিক দিয়ে, যখন সেটা আসছে তখন সেটা হচ্ছে কি স্রোত, সেটা হবে গিয়ে ওয়াশীয় স্রোত। কি স্রোত হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ওয়াশীয় স্রোত। ঠিক আছে, এখানে কোরিয়া টোরিয়া আছে, এখানে কোরিয়া আছে, সোজা এসে ওয়াশীয় স্রোত জাপানের এখানে এসে মিলিত হবে। এদিকে কোরিয়া আছে, ঠিক আছে, জাপানের এই খান বরাবর তোমার মিলিত হবে। এটা যেহেতু এখানে দেখানো নেই, ঠিক আছে, আমি কি বলছি, ওয়াশীয় স্রোত এখানে এসে জাপানের এরকম ঠিক জায়গাতে এসে মিলিত হবে, ঠিক তোমার এইখানে বরাবর এসে মিলিত হবে, এবং এখানে একটা মৎস্য ক্ষেত্রের তোমার সৃষ্টি করেছে। আমরা জানি যে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত যেখানে মিলিত হয়, সেখানে ছোট 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 ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মে, যে ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে কি তোমার মাছের এটা উপযোগী খাবার। তাহলে জাপানের এই উপকূল বরাবর কি ওয়াশীয় স্রোত, ওয়াশীয় স্রোত আসছে উপর দিক থেকে, যাই বলো ওয়াশীয় স্রোত, কামচাটকা স্রোত, একটাই স্রোত, বিভিন্ন জায়গায় সেটা বিভিন্ন নাম। সেই স্রোতটা জাপানের এখানে এসে যখন এসে মিশছে, তখন কার সাথে মিশছে, কুরোশীয় স্রোতের সাথে এসে মিশছে, এবং কুরোশীয় স্রোতের সাথে মেশার ফলে এখানে একটা ফিশিং গ্রাউন্ডের কিন্তু সৃষ্টি করছে। এই জন্য দেখবে জাপান তোমার হচ্ছে গিয়ে মৎস্য তোমার হচ্ছে গিয়ে আহরণে একটা উন্নত দেশ। ঠিক আছে, তাহলে এই কারেন্টটা আমরা পেলাম, যেটা হচ্ছে গিয়ে এই বেরিং বেরিং প্রণালী বা বেরিং উপসাগর দিকে প্রবাহিত হয়ে, কামচাটকা দিয়ে প্রবাহিত হয়ে, ওস্ট্রোক দিয়ে প্রবাহিত হয়ে ওয়াশীয় নাম নিয়ে কুরোশীয়র সাথে এসে মিশছে। এই পর্যন্ত গেল, এই এক্সটেনশনটা গেল, এইটা এই টোটাল কারেন্টটাই হচ্ছে গিয়ে একটা তোমার হচ্ছে কি শীতল স্রোত বা শীতল বা তোমার কোল্ড কারেন্ট আমরা বলতে পারি। এখন ওয়াশীয় কারেন্টের একটা ভাগ, ওয়াশীয় কারেন্টের একটা ভাগ কি হবে, নর্থ প্যাসিফিকের সাথে মিলিত হবে, নর্থ প্যাসিফিকের সাথে মিলিত হবে। এখন মিলিত হলে কি হবে, যেহেতু ওয়াশীয় কারেন্টের থেকে নর্থ প্যাসিফিকের জলরাশির পরিমাণ বেশি, যেহেতু এখানে ড্রিফট হচ্ছে, তার মানে কি এইখানের খানিকটা জলরাশি কি ও টেনে নিয়ে চলে যাবে, টেনে নিয়ে চলে গিয়ে কি হবে, ও তো প্যাসিফিক যে নর্থ প্যাসিফিক যে কারেন্ট, সেই কারেন্টের সাথে একসাথে প্রবাহিত হবে, প্রবাহিত হওয়ার সাথে আমি কি বলেছিলাম, আবার সেই একটা এদিকে চলে আসবে, একটা এদিকে চলে যাবে, একটাই কারেন্ট নর্থ প্যাসিফিক যে কারেন্টটা। কি হলো, ওয়াশীয় যে কারেন্টটা আছে, সেই ওয়াশীয় কারেন্টটা কার সাথে, একটা ব্রাঞ্চ কার সাথে মিলিত হলো, এই নর্থ প্যাসিফিক কারেন্টের সাথে মিলিত হলো। মিলিত হওয়ার পর কি হচ্ছে, এটা একটা ডাইরেক্ট কারেন্ট, সেটা চলে যাচ্ছে, এবং ডাইরেক্ট কারেন্ট চলে যাওয়ার পর এখানে তোমার এটাকে দুটো ভাগে ভাগ হচ্ছে। কেন ভাগ হচ্ছে, যেহেতু ল্যান্ড আছে, ল্যান্ডের কারণে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা আলাস্কা আর একটা হচ্ছে গিয়ে ক্যালিফোর্নিয়া। এই যে আলাস্কা যে কারেন্ট, এই কারেন্ট আবার হচ্ছে গিয়ে ওয়ার্ম কারেন্ট। কেন এটা উষ্ণ কারেন্ট সেটা আমি পরে বলছি, আগে শুনে নাও। এখান দিয়ে কি হচ্ছে, আগে সাব পোলার জায়ারটা কিভাবে সৃষ্টি হয় দেখো। এখানে কি হচ্ছে, নর্থ প্যাসিফিক যে তোমার ড্রিফট বা কারেন্টটা আছে, সেটা গিয়ে এখানে আলাস্কার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং সেটা আলাস্কা কারেন্ট হিসেবে প্রবাহিত হয়, এবং এই আলাস্কা কারেন্ট আবার গিয়ে সোজা এদিক থেকে এসে কামচাটকা যে কারেন্ট, সেই কামচাটকা কারেন্টের সাথে মিলিত হয়। তাহলে এখানটায় দেখো একটা সাব পোলার জায়ারের সৃষ্টি হচ্ছে, হচ্ছে না, এদিক থেকে আসছে ওয়াশীয় কারেন্ট, ওয়াশীয় কারেন্ট কার সাথে মিলিত হচ্ছে, ওয়াশীয় কারেন্ট মিলিত হচ্ছে কি তোমার এখানে নর্থ প্যাসিফিক যে কারেন্ট, সেই কারেন্টের সাথে মিলিত হলো, এবং এটা আলাস্কা কারেন্টের সাথে মিলিত হয়ে আবার কামচাটকা, তাহলে একটা এরকম জলাবর্তের সৃষ্টি হচ্ছে না, এখানে একটা জলাবর্তের সৃষ্টি হচ্ছে না। এবং এটা কি, এটা হচ্ছে কি তোমার এই যে তোমার হচ্ছে কি জলাবর্তটা, এটা দেখো এন্টি ক্লকওয়াইজ, এটা কি ছিল, এটা হচ্ছে কি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে। এখানে যে জায়ারটা সৃষ্টি হচ্ছে দেখো, সেই জায়ারটা কি এদিক থেকে ঘুরছে, এই দিক থেকে এসে এদিক থেকে এসে এই দিক থেকে ঘুরছে, এটাকে বলা হয় সাব পোলার জায়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রশান্ত মহাসাগরে আমরা দুটো জায়ার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গিয়ে উত্তর প্রশান্ত জলাবর্ত, আর একটা হচ্ছে গিয়ে সাব পোলার জায়ার। এখন দেখো, এখন এই স্রোতগুলো কিরকম হবে, উষ্ণ না শীতল স্রোত হবে আর কি। এই দিকের যে কারেন্ট গুলো আছে, যে কামচাটকা কারেন্ট, এগুলো হচ্ছে কি সব হচ্ছে কি কারেন্ট, এগুলো হচ্ছে কি সব শীতল কারেন্ট। এখন এই যে আলাস্কা কারেন্ট বলো, ক্যালিফোর্নিয়া কারেন্ট, আমরা যখন বইয়ে পড়ছি তখন কি ক্যালিফোর্নিয়া কারেন্ট কি কারেন্ট পড়ছি, না ক্যালিফোর্নিয়া কারেন্ট পড়ছি আমরা শীতল কারেন্ট। আবার আলাস্কা কারেন্ট যখন পড়ছি তখন আমরা পড়ছি সেটা উষ্ণ কারেন্ট। এটা কি কেন হচ্ছে, কারণ যখন নর্থ প্যাসিফিকের একটি ব্রাঞ্চ, নর্থ প্যাসিফিকের একটি শাখা কি হচ্ছে আলাস্কার পাশ দিয়ে যাচ্ছে, তখন এই স্রোতটার যে বৈশিষ্ট্য, এখানের যে মানুষজন বসবাস করে, স্থলভাগের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারের থেকে কি হচ্ছে, সেই টেম্পারেচারের থেকে এই স্রোতের টেম্পারেচার তুলনামূলকভাবে বেশি হচ্ছে। তাহলে স্থলভাগের থেকে যদি উপকূল ভাগের স্রোতের টেম্পারেচার বেশি হয়, আমরা কি বলি, সেটাকে উষ্ণ স্রোত বলি না, সেটাকে উষ্ণ স্রোত বলি। যে অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই অঞ্চলের থেকে যদি স্রোতের টেম্পারেচার যদি বেশি হয়, তখন তাকে আমরা উষ্ণ বলি, যদি কম হয় তাহলে আমরা শীতল বলি। তাহলে নর্থ প্যাসিফিক ড্রিফটের একটি শাখা যখন আলাস্কার পাশ দিয়ে যাচ্ছে,
এটা টেম্পারেচার স্থলভাগের যে এনভায়রনমেন্ট আছে সেই পরিবেশের থেকে এইখানের যে কারেন্টটা, সেই কারেন্টটা কি, সেই কারেন্টটার টেম্পারেচার বা জলের টেম্পারেচার স্থলভাগের থেকে টেম্পারেচারটা বেশি থাকছে। এই জন্য এখানে আমার এই কারেন্টটাকে বলছি আলাস্কা কারেন্ট। আবার দেখো এখানে একটা দ্বিমত আছে। আবার কেউ কেউ বলে যে কামচাটকা স্রোতের একটি শাখা আলাস্কার পাশ দিয়ে এসে আলাস্কা স্রোতের সাথে মিলিত হয়, এটাকেও আবার আলাস্কা স্রোত বলা হয়, আলাস্কা স্রোত বলে। তাহলে আবার মনে রেখো কি বলছি, কামচাটকা স্রোতের একটি শাখা, এখানে ছবিতে সবটা দেওয়া নেই, কামচাটকা স্রোতের একটি শাখা আলাস্কার পাশ দিয়ে এসে আলাস্কার সাথে আবার মিলিত হচ্ছে, এটা কিন্তু শীতল স্রোত হবে। তাহলে আলাস্কা আমরা কিরকম পাচ্ছি, দুটো কারেন্ট পাচ্ছি, একটা উপর দিক থেকে আসছে, যদি তোমাকে এখানে ডিরেকশন বলা হয় যে বেরিং প্রণালী থেকে যে স্রোত আলাস্কার দিকে প্রবাহিত হয় সেটি কিরকম হয়, না সেটি স্যার হবে শীতল প্রকৃতির। আবার যদি বলে যে নর্থ প্যাসিফিকের একটি শাখা, নর্থ প্যাসিফিকের একটি শাখা যদি আলাস্কার পাশ দিয়ে প্রবাহিত হয় তখন সেটি কি হবে, তখন সেটি উষ্ণ স্রোত হবে। তাহলে এখানে সবসময় মনে রাখবে যে কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহিত হওয়ার যে দিকটি, সেই দিকটি তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা নর্থ প্যাসিফিকে কি কি কারেন্ট গুলো পেলাম এবং কি কি গুলো উষ্ণ কারেন্ট পেলাম দেখো। তাহলে নর্থ প্যাসিফিকের আমরা এই দিকের যে স্ট্রিম গুলো আসলো, ওয়াসিও বলো, কামচাটকা বলো, কিউরাইল বলো, এগুলো মনে রাখবে, ওস্টক বলো, এগুলো কি, এগুলো সব হচ্ছে কি শীতল স্রোত। তাহলে মনে রাখবে কামচাটকা, কিউরাইল, তারপর হচ্ছে ওস্টক, ওয়াসি হচ্ছে কি শীতল স্রোত, আর এই দিকের কুরোশিও হচ্ছে কি তোমার, কুরোশিও হচ্ছে কি উষ্ণ স্রোত পেলাম। নর্থ প্যাসিফিক কারেন্ট কি কারেন্ট, নর্থ প্যাসিফিক কারেন্ট হচ্ছে কি তোমার একটা ওয়ার্ম কারেন্ট বা উষ্ণ স্রোত। এই দিকেরটা কি ক্যালিফোর্নিয়া কারেন্ট, ক্যালিফোর্নিয়া কারেন্ট হচ্ছে কি তোমার শীতল কারেন্ট। এখানে তোমার ক্যালিফোর্নিয়া কারেন্ট যেহেতু শীতল আছে, শীতল কারেন্ট থাকার জন্য এখানে কি হয়েছে, দেখো এখানে একটা মরুভূমি আছে, আমি আগের দিনেই বলেছিলাম যে শীতল শীতল স্রোত যেখান দিয়ে প্রবাহিত হয় সে সমস্ত কন্টিনেন্টের পাশে মরুভূমির সৃষ্টি হয়। কিন্তু এটাও মনে রাখা দরকার যে শুধুমাত্র শীতল স্রোত প্রবাহিত হলেই যে মরুভূমি সৃষ্টি হবে এমনটা নয়, আরো কিছু কন্ডিশন থাকা দরকার, সেই কন্ডিশন গুলো ম্যাচ করলে তখনই কিন্তু ডেজার্ট বা মরুভূমির সৃষ্টি হয়। তাহলে দেখো এখানে যখন ক্যালিফোর্নিয়া স্রোত একটা শীতল স্রোত প্রবাহিত হচ্ছে, এখানে আছে গিয়ে তোমার গ্রেট আমেরিকান বেসিন ডেজার্ট আছে, এখানে আমেরিকান বেসিন ডেজার্ট এবং মোজাবি যে ডেজার্ট, ঠিক আছে, বেসিন ডেজার্ট অথবা মোজাবির যে ডেজার্ট আছে সেই ডেজার্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শীতল স্রোতের ইফেক্টের ফলে এই ডেজার্ট এখানে সৃষ্টি হয়েছে। আবার ধরো এখান দিয়ে কামচাটকা বা ওয়াসিও স্রোত প্রবাহিত হচ্ছে এবং এখানে কি আছে, এখানে গোবি ডেজার্ট আছে। এখানে কি ডেজার্ট আছে, না এখানে গোবি ডেজার্ট আছে। তাহলে আমরা দেখছি যে যেখান দিয়ে তোমার শীতল স্রোত প্রবাহিত হয় সেখানে কি হচ্ছে, সেখানে মরুভূমি সৃষ্টি হওয়ার টেন্ডেন্সি বা প্রবণতা থেকে যাচ্ছে। আবার যেখানে যে উপকূলের পাশ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেখান দিয়ে কিন্তু বৃষ্টিপাত হয়, এই যে কুরোশীয় স্রোত যাচ্ছে এখানে কিন্তু বৃষ্টিপাত সংঘটিত হবে। ঠিক আছে, তাহলে আমরা পেলাম এখানে উষ্ণ স্রোত কোনটা, আলাস্কা পেলাম, নর্থ প্যাসিফিক পেলাম, কুরোশীয় পেলাম, আর ইকুয়েটর গুলো তো সবই হচ্ছে কি তোমার উষ্ণ স্রোত, আর ক্যালিফোর্নিয়া হচ্ছে কি শীতল স্রোত, আর এই দিকের গুলো শীতল স্রোত। তাহলে এই কটায় গেল আমার হচ্ছে গিয়ে যে প্রশান্ত মহাসাগরের যে উত্তর প্রশান্ত মহাসাগর যে আছে সেই উত্তর প্রশান্ত মহাসাগরের কিছু কারেন্ট। তাহলে এবারে আমরা আসবো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কিছু কারেন্ট। ঠিক আছে, তাহলে আমরা করব দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কিছু স্রোত। ঠিক আছে, তাহলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে কি হবে, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, তার মানে হচ্ছে গিয়ে ইকুয়েটরের দক্ষিণ দিক, না দক্ষিণ দিকে প্রধান কারেন্ট আমরা কি পাবো, প্রধান কারণটা আমরা পাবো হচ্ছে গিয়ে, দেখো পেরু, আগে হামবোল্ড লিখি, হামবোল্ড और পেরু কারেন্ট, পেরু স্রোত একটা পেলাম। তারপরে কি পাবো, তারপরে পাবো নিউ সাউথ ওয়েলস, ওয়েলস বলা হয় বা এটাকে বলা হয় পূর্ব পূর্ব অস্ট্রেলিয়া স্রোত। ঠিক আছে, এরপরে আছে গিয়ে ধরো এইগুলো হচ্ছে গিয়ে মেন, এরপরে আমি লিখতেই পারি একটা আছে হিরি স্রোত, এগুলো বয়ে নেই কিন্তু হিরি স্রোত, আর একটা আছে লিউইন স্রোত।
লিভিন স্রোত। তাহলে দেখো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের যে স্রোতগুলি প্রধান দেখা যায় সেই স্রোতগুলি কি কি? সেই স্রোতগুলি হচ্ছে না পেরু বা হাম্বোল্ট স্রোত, নিউ সাউথ ওয়েলস স্রোত, হিরি স্রোত, আর হচ্ছে কি তোমার লিভিন কারেন্ট বা লিভিন স্রোত। ঠিক আছে, এখন দেখো ছবিটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা এই পোর্শনটা কমপ্লিট করে ফেলেছি, এই পোর্শনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমাদের এখন আছে এই পোর্শনটা, এই পোর্শনটা এটা হচ্ছে কি তোমার দক্ষিণ যে প্রশান্ত মহাসাগর, সেই দক্ষিণ প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, এখন কি আমি কি বলেছিলাম যে এখান থেকে স্রোতগুলি কিন্তু এই যে গিনি এখানে আছে, যে নিউ গিনি আছে, ঠিক আছে, নিউ গিনি আছে বা অস্ট্রেলিয়া আছে, এখান থেকে স্রোতগুলো সব ডাইভার্স হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি যে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা কি করছে, দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা সোজা সোজা এখান থেকে নিউ গিনি আছে, এই পাশ দিয়ে ভারত মহাসাগরের দিকে বেরিয়ে যাচ্ছে, এই পাশ দিয়ে ভারত মহাসাগরের দিকে যখন বেরিয়ে যাচ্ছে এখান বরাবর যখন প্রবাহিত হচ্ছে এটাকে লিভিন স্রোত বলা হয়। এই লিভিন স্রোত কি হচ্ছে, সোজা গিয়ে প্রবাহিত হচ্ছে গিয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয় আরেকটি শাখা লিভিনের আরেকটি শাখা এই যে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল বরাবর এদিকটা দিয়ে প্রবাহিত হয়। পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত কিন্তু নয়, কিন্তু এটা অস্ট্রেলিয়ার স্রোত নয়। যখন ভারত মহাসাগরে আসবো তখন এটা আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে কি বলছি শোনো, কি হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা নিউগিনির এই অস্ট্রেলিয়ার আর হচ্ছে কি তোমার দক্ষিণ দিক দিয়ে বা মধ্য দিয়ে যে মাঝখানে যে ফাঁকা যে জায়গাটা আছে সেই ফাঁকা জায়গা দিয়ে সোজা ভারত মহাসাগরের দিকে চলে যাচ্ছে। এখানে এর নাম হচ্ছে লিভিন স্রোত। কি বলছি, লিভিন স্রোত। সেই লিভিন স্রোতের একটি ব্রাঞ্চ অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, এটুকু মনে রাখো। এখন অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। এখন একটা ভাগ চলে গেল এই দিকটাতে, আরেকটা ভাগ কি হবে, একটা ভাগ সোজা আসবে কি তোমার, আরেকটি ভাগ সোজা আসবে অস্ট্রেলিয়ার হচ্ছে কি তোমার পূর্ব উপকূল বরাবর। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর যখন আসবে স্রোতটির প্রকৃতি কিরকম হবে, স্রোতটির প্রকৃতি হবে উষ্ণ প্রকৃতির। কেন উষ্ণ প্রকৃতির হবে না স্যার, এটি আসছে নিরক্ষীয় অঞ্চল থেকে আসছে। এখন দেখো এখানে, এখন এই যে ছবিটা করা হচ্ছে এটা লিভিন স্রোত হিসেবে চলে যাচ্ছে, এইখানে মাঝখানে গিনি আছে, এর মাঝখান দিয়ে চলে যাচ্ছে লিভিন স্রোত। আর একটি ব্রাঞ্চ পূর্ব অস্ট্রেলিয়ার স্রোত বা এটাকে বলা হয় নিউ সাউথ ওয়েলস, এখানে নিউ সাউথ ওয়েলস আছে যেহেতু, নিউ সাউথ ওয়েলস এর পাশ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। এখন এখন এর মাঝখানে আরেকটি ছোট স্রোত আছে, এর মাঝখানে একটি ছোট স্রোত আছে, এদিকে বলা হয় হিরি স্রোত। কি বলা হচ্ছে, মাঝখানে একটি ছোট স্রোত আছে, এটা নিরক্ষীয় স্রোতেরই একটি শাখা, দক্ষিণ নিরক্ষীয় স্রোতেরই একটি শাখা, এটিকে বলা হচ্ছে হিরি স্রোত। এটি কেমন প্রকৃতির হবে, এটি হবে উষ্ণ প্রকৃতির হবে। এটি পরবর্তী ক্ষেত্রে কোথায় কার সাথে মিলিত হবে, এটা অস্ট্রেলীয় স্রোতের সাথে, পূর্ব অস্ট্রেলীয় স্রোতের সাথে মিলিত হবে। মিলিত হয়ে কি হচ্ছে, মিলিত হয়ে কি হবে, আবার দেখো এটা কিন্তু এদিক থেকে বাঁক নিয়েছে। এই থেকে কেন বাঁক নেয়, আগের দিনে আমি যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে কোরিওলিস ফোর্স এবং পশ্চিমা বায়ু কিভাবে আমাদের স্রোতগুলোর উপর প্রভাব বিস্তার করছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে পশ্চিমা বায়ু প্রভাবে স্রোতগুলো পশ্চিম দিকে যাবে, সুতরাং এটা ট্রেড নিয়েছে, বাঁক নিয়ে নিয়েছে, এই যে নিউজিল্যান্ডের পাশ দিয়ে সোজা বাঁক নিয়েছে। এবং এখানে আছে কি ওয়েস্ট উইন্ড ড্রিফট। ঠিক আছে, ওয়েস্ট উইন্ড ড্রিফট আছে, মানে ওয়েস্ট উইন্ড ড্রিফট মানে হচ্ছে কি তোমার পশ্চিমী স্রোত, পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে এবং মেরু অঞ্চলের দিক থেকে তোমার হচ্ছে কি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এই স্রোতের সাথে আবার আস্তে আস্তে মিলিত হবে এবং মিলিত হয়ে এই স্রোতটি আবার প্রবাহিত হবে কোন দিকে, এই স্রোতটি প্রবাহিত হবে পশ্চিমে বায়ুর প্রভাবে এবং কোরিওলিস ফোর্সের প্রভাবে। এখানে দক্ষিণ আমেরিকা আছে, দক্ষিণ আমেরিকার পাশ দিয়ে একবারে যখন প্রথমে দক্ষিণ আমেরিকার টপ মানে তোমার হচ্ছে গিয়ে লাস্ট যে পয়েন্ট, সেই পয়েন্টে যখন আঘাত করছে তখন সেটার নাম হচ্ছে গিয়ে হাম্বোল্ট স্রোত। ঠিক আছে, হাম্বোল্ট স্রোত, এখানে নাম হচ্ছে হাম্বোল্ট স্রোত। প্রথমে এটাকে হাম্বোল্ট পর্যবেক্ষণকরণ বলে সেটাকে বলা হচ্ছে হাম্বোল্ট স্রোত। ঠিক আছে, এখন এই স্রোতটি হবে শীতল, কেননা এটি হচ্ছে গিয়ে শীতল স্রোতের সাথে মিলিত হয়েছে। এবং এই যে স্রোতটি এটি ওয়েস্ট উইন্ড ড্রিফট, ওয়েস্ট উইন্ড ড্রিফট কি রকম না, ওয়েস্ট উইন্ড ড্রিফট হচ্ছে গিয়ে একটা শীতল কারেন্ট। সেই শীতল কারেন্ট কোথায় ধাক্কা খাচ্ছে, এখানে দক্ষিণ আমেরিকার একবারে দক্ষিণ ভাগে ধাক্কা খাচ্ছে এবং সেটার নাম হচ্ছে হাম্বোল্ট স্রোত। সেই হাম্বোল্ট স্রোত আরো যখন পেরুর কাছাকাছি চলে আসছে, পেরুর কাছাকাছি যখন চলে আসছে তখন সেটাকে আমরা বলছি কি স্রোত, তখন সেটাকে পেরু স্রোত বলছি। এই পেরুতে যখন চলে আসছে তখন সেটাকে বলছি, পেরু চিলির পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে তখন সেটাকে বলছি পেরু স্রোত। এবং এই স্রোতটি আবার কার সাথে মিলিত হচ্ছে, এই স্রোতটি মিলিত হয়েছে তোমার যে দক্ষিণ যে নিরক্ষীয় স্রোত সেই স্রোতের সাথে মিলিত হয়েছে এবং মিলিত হয়ে একটি আবার জলাবর্তের কিন্তু সৃষ্টি হয়েছে। দেখো এখানে একটা জলাবর্তের সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় জায়র বা
জলাবর্ত। তাহলে এটা এটা দেখো কি এটা হচ্ছে গিয়ে এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা এন্টি ক্লকওয়াইজ কোথায় দেখেছিলাম না এখানে একটা এন্টি ক্লকওয়াইজ দেখেছিলাম। ঠিক আছে, এগুলোর থেকে ছোট ছোট কিন্তু কোশ্চেন তুলে দেয়, স্টেটমেন্ট তুলে দিতে পারে এগুলোর থেকে যদি কোশ্চেন হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে পশ্চিম অস্ট্রেলীয় স্রোতের যে শাখাটি সেই শাখাটি পশ্চিমা বায়ু এবং কোরিওলিস ফোর্সের কারণে সেটি কার সাথে মিলিত হচ্ছে, সেটি মিলিত হচ্ছে ওয়েস্ট উইন্ড ড্রিফটের সাথে মিলিত হচ্ছে এবং মিলিত হয়ে এটি সোজা গিয়ে ধাক্কা মারছে কোথায়, সোজা গিয়ে ধাক্কা মারছে এখানে এবং সেটির নাম হচ্ছে হাম্বল স্রোত। এবং এই হাম্বল স্রোত কি হয়েছে, হাম্বল স্রোত আরো অগ্রসর হয়ে তোমার হচ্ছে যে চিলি আছে বা পেরু আছে, সেই চিলি এবং পেরুর পাশ দিয়ে প্রবাহিত হয়ে কার সাথে মিশছে, এবং সেটা মিশছে যে তোমার হচ্ছে গিয়ে সাউথ যে ইকুইটোরিয়াল কারেন্ট সেই কারেন্টের সাথে মিশছে। আর এখানে আমরা কিছু ছোট ছোট কারেন্ট পাচ্ছি, সেই কারেন্ট হচ্ছে গিয়ে তোমার কি কারেন্ট, এখানে পাচ্ছি গিয়ে তোমার হিরি কারেন্ট, আর এখানে পাচ্ছি গিয়ে নিউগিনি এবং অস্ট্রেলিয়ার মাঝখান দিয়ে যেটা ভারত মহাসাগর দিকে প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার লিভিন কারেন্ট, সেটা হচ্ছে গিয়ে লিভিন কারেন্ট। লিভিন কারেন্টের একটা সোজা চলে আছে গিয়ে ভারত মহাসাগরের দিকে, আর একটি অস্ট্রেলিয়ার যে পশ্চিম আছে সেই পশ্চিমের একবারে পশ্চিম তট বরাবর কিন্তু প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম যে হচ্ছে গিয়ে এখানে শীতল স্রোত প্রবাহিত হচ্ছে। তাহলে আমি একটু ক্যারেক্টারিস্টিক গুলো বলে দিই এই স্রোতগুলোর। তাহলে আমার ইস্ট অস্ট্রেলিয়া কারেন্ট কি, উষ্ণ স্রোত। লিভিন কারেন্ট কি, লিভিন হচ্ছে উষ্ণ স্রোত। এখানে হিরি কারেন্ট কি, হিরি কারেন্ট হচ্ছে কি উষ্ণ স্রোত। শুধুমাত্র এখানে যে পেরু আছে, পেরু কারেন্ট আছে, এই যে পেরু কারেন্ট, সেই পেরু কারেন্ট হচ্ছে কি তোমার শীতল স্রোত। এখন এখানে কিছু কিছু বইয়ে দেখবে আরেকটি কারেন্ট লেখা আছে, সেটি হচ্ছে গিয়ে এই যে পেরুর বিপরীতে একটি কারেন্ট প্রবাহিত হয়, যে সেটিকে বলা হচ্ছে কি তোমার কাউন্টার পেরু কারেন্ট। কাউন্টার পেরু কারেন্ট এটা কখন হয় না, এটা এলনিনোর সময় হয়। এলনিনোর সময় এই যে ডাইরেক্ট মুভমেন্টটা আছে এটা কোথায়, এটা হচ্ছে গিয়ে কোন দিক থেকে, এটা উত্তরের দিকে প্রবাহিত হয়। এই স্রোতটা তখন উত্তরের দিকে প্রবাহিত না হয়ে এই স্রোতটা এই দিক থেকে এদিকে প্রবাহিত হয়। ঠিক আছে, এটা যখন আমরা তোমার এলনিনো পড়বো ক্লাইমেটোলজি তখন এটা আরো ভালো করে পড়বো। এখন তোমরা জেনে রাখো যে এলনিনো তোমার হচ্ছে গিয়ে স্রোত প্রবাহিত হয় এই দিক থেকে এইদিকে প্রবাহিত হচ্ছে। কিছু কিছু বই এই স্রোতটা আছে সেটা এলিনো স্রোত, এবং সেটা কি প্রকৃতির, সেটা হচ্ছে গিয়ে উষ্ণ প্রকৃতির। উষ্ণ প্রকৃতির হয় বলে এখানে তোমার বৃষ্টিপাত, পেরু চিলি উপকূলে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে গিয়ে দেখো এখানে পেরু বা হাম্বলট কারেন্ট যখন প্রবাহিত হয়, এখানে আমার চিলির যে তোমার হচ্ছে গিয়ে যে মরুভূমি আছে সেখানে যে মরুভূমি, সেই মরুভূমিও কিন্তু সৃষ্টি হয়েছে এই শীতল স্রোতের কারণে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে কি কি পড়বে, এখানে যে স্রোতগুলি সেই স্রোতগুলি কোনটি উষ্ণ স্রোত কোনটি শীতল স্রোত সেগুলি পড়বে, তার সাথে কোন উপকূলের পাশ দিয়ে কি স্রোত দিচ্ছে। এখন পরীক্ষক শুধুমাত্র যে কোনটি শীতল স্রোত কোনটি উষ্ণ স্রোত দেবে কিন্তু তা কিন্তু নয়, বলে দেবে যে এই উপকূলের পাশ দিয়ে যখন প্রবাহিত হয় সেই স্রোতটাকে কি বলে। ধরো আমি কথার কথা বলছি সুসীমা স্রোত, বলবে জাপানের কোন উপকূল দিয়ে সুসীমা স্রোত প্রবাহিত হয়, অথবা বলবে জাপানের পশ্চিম উপকূল দিয়ে যে স্রোত প্রবাহিত হয় সেই স্রোতটির নাম কি, এরকম দিতে পারে। বা বেরিং সাগরের উপর দিয়ে যে স্রোতটি প্রথম প্রশান্ত মহাসাগরে এন্টার হয় সেই স্রোতটির নাম কি, এইভাবে কিন্তু কোশ্চেন হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু কোশ্চেন হয়, বারবার কিন্তু মনে রাখবে শুধুমাত্র উষ্ণ স্রোত শীতল স্রোত তুলে কোশ্চেন কিন্তু হয় না। ঠিক আছে, এগুলো কিন্তু সিনসিয়ারলি কিন্তু পড়তে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলো গেল তোমার প্রশান্ত মহাসাগরের স্রোত সমূহ। ঠিক আছে, আশা করি এগুলো সব লিখে নিয়েছে যে স্রোতগুলো আমি বললাম। ঠিক আছে, এই স্রোত দুটো আগে লিখবে, হিরি স্রোত এবং লিভেন স্রোত, কারণ এগুলো বইয়ে নেই। ঠিক আছে, কেলভিন স্রোত কি হবে, কেলভিন স্রোত উষ্ণ হবে। কিউরাইল কি, কুরেল শীতল হবে। সুসীমা উষ্ণ হবে। আলাস্কা কি হবে, আলাস্কা শীতল এবং উষ্ণ বোধ দুটোই হবে, কারণ একটি স্রোত উপর দিক থেকে আসে একটি স্রোত নিচের দিক থেকে যায়, সেটি কিন্তু খেয়াল করবে পরীক্ষাতে যদি কোশ্চেনটা আসে। ক্যালিফোর্নিয়া স্রোত কি হবে, ক্যালিফোর্নিয়া স্রোত হবে, ক্যালিফোর্নিয়া স্রোত হবে কি, ক্যালিফোর্নিয়া স্রোত শীতল স্রোত হবে। উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত বা নর্থ প্যাসিফিক ড্রিফট বা কারেন্ট কি হবে, এটা হচ্ছে গিয়ে ওয়ার্ম কারেন্ট হবে। তোমার ওয়াসিও বা কামচাটকা শীতল হবে। পুরোসীয় কি হবে, পুরোসীয় ওয়ার্ম হবে। আর এইগুলো তো তোমরা জানো, এগুলো হচ্ছে কি তোমার উষ্ণ হবে। তাহলে এইগুলো গেল প্রশান্ত মহাসাগরের স্রোত সমূহ। ঠিক আছে, এরপরে আমরা আসবো ভারত মহাসাগরের স্রোত সমূহ। এই পর্যন্ত যদি কারো কিছু অসুবিধা আছে বলো।
তাহলে এবারে আসছি ভারত মহাসাগরের স্রোতসমূহ। দেখো ভারত মহাসাগর হচ্ছে কি তোমার, যেহেতু 3 দিক দিয়ে আমাদের সমুদ্র দ্বারা বেষ্টিত আছে, সেই জন্য ভারত মহাসাগরের স্রোতগুলো কিন্তু সেইভাবে ডেভেলপড কিন্তু হয়নি। আমার কাছে একটা ছবি আছে, দেখো ভারত মহাসাগরের স্রোতগুলো কিন্তু সেইভাবে ডেভেলপড কিন্তু হয়নি, ঠিক আছে। তো ভারত মহাসাগরের স্রোতগুলো যেহেতু একটি আবদ্ধ তোমার হচ্ছে কি ভারত মহাসাগর একটু আবদ্ধ মহাসাগর, বিশেষ করে উত্তর হচ্ছে কি তোমার ভারত মহাসাগর, নর্থ যে ইন্ডিয়ান ওশিয়ান আছে, সেই নর্থ ইন্ডিয়ান ওশিয়ানের স্রোতগুলো একবারে ডাইরেক্টলি কন্ট্রোলড বাই মনসুন উইন্ড। মানে ভারত মহাসাগরের উত্তরের যে স্রোতগুলি আছে, মানে নিরক্ষরেখার উত্তরের যে স্রোতগুলি আছে, সেই স্রোতগুলি মৌসুমী বায়ু দ্বারা হচ্ছে গিয়ে প্রভাবিত, ঠিক আছে। এখন যেহেতু দেখো চারদিকে ল্যান্ড আছে, এটা আফ্রিকা আছে, ভারত আছে, এগুলো হচ্ছে কি আবদ্ধ। দেখো আবদ্ধ থাকার জন্য কি হয়েছে, আবদ্ধ থাকার জন্য বায়ু প্রবাহ এখানে কি হয়, ফ্রিকশন হয়, ঘর্ষণ হয়। ঘর্ষণের ফলে কি হয়, সমুদ্র স্রোতগুলো কিন্তু সেইভাবে ডেভেলপড কিন্তু হয়নি। তাহলে আমরা বলতেই পারি যে ভারত মহাসাগরের যে স্রোতগুলি আছে, সেই স্রোতগুলি কিন্তু ফুললি কিন্তু ডেভেলপড নয়। আর উত্তর ভারত মহাসাগরের যে স্রোত আছে, সেই স্রোতগুলি কি, সেই স্রোতগুলি হচ্ছে গিয়ে মৌসুমী বায়ু দ্বারা কিন্তু প্রভাবিত। তার আগে কিছু কিছু জেনে নাও। এখানে আছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে পার্সিয়ান উপসাগর, পার্সিয়ান উপসাগরের এখানে আছে গিয়ে লোহিত সাগর, কারণ এই নামগুলো বারবার আমি উল্লেখ করব। এখানে আছে গিয়ে কি পার্সিয়ান উপসাগর, এখানে আছে গিয়ে লোহিত সাগর, এখানে আছে গিয়ে মোজাম্বিক চ্যানেল, এখানে আছে গিয়ে মোজাম্বিক চ্যানেল। তাহলে এই পর্যন্ত হয়েছে। এখানে আছে মোজাম্বিক চ্যানেল, এখানে আছে লোহিত সাগর, এখানে আছে পার্সিয়ান উপসাগর, এটা হচ্ছে গিয়ে আরব সাগর, এটা হচ্ছে গিয়ে বে অফ বেঙ্গল, এখানে আন্দামান নিকোবর আছে, এদিকে আছে কি তোমার থাইল্যান্ড এগুলো আছে, ঠিক আছে। এদিকে আছে অস্ট্রেলিয়া। এই যে তোমার লিভিং কারেন্ট আমি আলোচনা করলাম আগে, লিভিং কারেন্ট, ঠিক আছে। এখন দেখো তাহলে আমি আগে লিখে নিই যে ভারত মহাসাগরের কোন কোন স্রোতগুলো মেন। ভারত মহাসাগরের স্রোতসমূহ, তাহলে ভারত মহাসাগরের আমি আগে দক্ষিণটা করি, ঠিক আছে। দক্ষিণটা তোমার হচ্ছে কি একটু ছোট আছে, তারপরে উত্তরে আসবো। দেখো দক্ষিণটা একটু বুঝতে সহজ হবে। তাহলে আগে দক্ষিণ ভারতটা করি, দক্ষিণ ভারত মহাসাগরের স্রোতসমূহ। কারণ নিরক্ষরেখার যে দিকটা থাকবে দক্ষিণ, সেটা দক্ষিণ দিক, দক্ষিণ ভারত মহাসাগর, ঠিক আছে। তাহলে দক্ষিণ ভারত মহাসাগরের প্রথম প্রধান স্রোত হচ্ছে কি তোমার পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত। কি পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত। তারপরে আছে কি তোমার মোজাম্বিক স্রোত, মোজাম্বিক। তারপরে আছে কি মাদাগাস্কার। তারপরে আছে কি তোমার আগুলহাস। তারপরে আছে গিয়ে ওয়েস্ট উইন্ড ড্রিফট, বা হচ্ছে কি এটাকে বলা হয় পশ্চিমী স্রোত, পশ্চিমী স্রোত। পশ্চিমী স্রোত। আর তো থাকবেই তোমার দক্ষিণ নিরক্ষীয় স্রোত। ঠিক আছে। তারপরে একটা লিখো লিভিন স্রোত, এটা যেহেতু থাকবে। তাহলে পরীক্ষাতে যদি কোশ্চেন আসে যে লিভিন স্রোত কোন মহাসাগরে দেখা যায়, লিভিন স্রোত কোন মহাসাগরে, লিভিন স্রোত, এটা কিন্তু তুমি উত্তর করতে পারবে না, কারণ প্রশান্ত মহাসাগরেও দেখা যায় আর ভারত মহাসাগরেও দেখা যায়। তাহলে কোশ্চেন এরকম পড়বে যে লিভিন স্রোত কোন উপকূল বরাবর দেখা যায়, বলবে অস্ট্রেলিয়ার কোন উপকূল বরাবর দেখা যায়, এরকম কিন্তু কোশ্চেন দেবে, ঠিক আছে। তাহলে আমরা পড়ছি কি না হচ্ছে কি তোমার যে ভারত মহাসাগরের যে হচ্ছে কি তোমার দক্ষিণের দিক, তাহলে এটা হচ্ছে ইকুয়েটর, এটা হচ্ছে ইকুয়েটর। এখন ইকুয়েটরে আমরা জানি যে আয়নবায়ুর জন্য তার আগে বলে রাখি যে এই দিক থেকে যে স্রোতগুলো আসছিল, আমি কি বলেছিলাম প্রশান্ত মহাসাগর যখন পড়লাম, যে এখানে এসে স্রোতগুলো 3টে দিকে ভাগ হয়ে যায়, একটা এইদিকে চলে আসে, একটা এইদিকে চলে যায়, একটা সোজা চলে আসে। সোজা যেটা চলে আসছে সেটা হচ্ছে কি আমরা জানি যে হচ্ছে গিয়ে ইকুয়েটোরিয়াল কারেন্ট, একটা হতে পারে উত্তর নিরক্ষীয় এবং একটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয়, ঠিক আছে। এবং এখান দিয়ে আমি বলেছিলাম এখানে নিউগিনি আছে এবং এখানে অস্ট্রেলিয়া আছে। এই নিউগিনি এবং অস্ট্রেলিয়ার মাঝখান দিয়ে কি লিভিং স্রোত প্রবাহিত হচ্ছে,
লিভিন স্রোত প্রবাহিত হয় এবং লিভিন স্রোতের একটি শাখা অস্ট্রেলিয়া যে আছে, অস্ট্রেলিয়ার যে পশ্চিম উপকূল ভাগ বরাবর এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে এবং একটি শাখা ভারত মহাসাগরের দিকে প্রবাহিত হয় এবং নর্থ ইকুইটোরিয়াল যে কারেন্ট, সেই নর্থ ইকুইটোরিয়াল কারেন্ট বা নর্থ সাউথ ইকুইটোরিয়াল যে কারেন্ট, সাউথ ইকুইটোরিয়াল কারেন্টের সাথে এসে মিলিত হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে বললাম যে লিভিন কারেন্ট কি, একবার বলে দিচ্ছি। দেখো লিভিন কারেন্ট এখানে পাশ দিয়ে প্রবাহিত হলো এবং হচ্ছে কি তোমার অস্ট্রেলিয়ার যে পশ্চিম উপকূল বরাবর একটি ব্রাঞ্চ চলে গেল এদিকে, আর একটি শাখা দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হলো। হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার? এই দিকটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে ব্যাপার হচ্ছে গিয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা প্রবাহিত হবে কোন দিকে? সবসময় পূর্ব থেকে পশ্চিমের দিকে প্রবাহিত হয়, কারণ আমরা জানি যে আয়নবায়ু পূর্ব থেকে পশ্চিমের দিকে প্রবাহিত হচ্ছে। সুতরাং এখান দিয়ে কি প্রবাহিত হবে? এখান দিয়ে প্রবাহিত হচ্ছে কি তোমার যে সাউথ ইকুইটোরিয়াল যে কারেন্ট, সেই সাউথ ইকুইটোরিয়াল কারেন্ট বাধা পাচ্ছে এবং এখানে আফ্রিকার, এখানে মাদাগাস্কারের উপকূলে বরাবর এসে এটাকে বাধাপ্রাপ্ত হচ্ছে। দক্ষিণ যে নিরক্ষীয় স্রোত এখানে বরাবর প্রবাহিত হচ্ছে। এর একটি শাখা কি, এই যে তোমার এখানে মাদাগাস্কার আছে, দেখেছো? এই মাদাগাস্কার আছে, এই মাদাগাস্কারে ধাক্কা খেয়ে, এই মাদাগাস্কারে ধাক্কা খেয়ে একটি এর পাশ দিয়ে প্রবাহিত হয়, এখানে করা নেই, এখানে এর পাশ দিয়ে প্রবাহিত হবে একটি, এবং একটি শাখা এই যে এখানে মোজাম্বিক চ্যানেল আছে, এখানে মোজাম্বিক দেশ আছে, এখানে মোজাম্বিক দেশ আছে, এই মাঝখানে কি চ্যানেল আছে? মাঝখানে চ্যানেল আছে মোজাম্বিক চ্যানেল। তাহলে কি বলছি? দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা মাদাগাস্কারের উত্তরে বাধাপ্রাপ্ত হয় এবং একটি শাখা এই যে তোমার মাদাগাস্কার যে আছে, সেই মাদাগাস্কারের পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হচ্ছে। কি নামে প্রবাহিত হচ্ছে? এটি মাদাগাস্কার স্রোত নামে প্রবাহিত হচ্ছে। মাদাগাস্কার স্রোত, এবং স্রোতটি কেমন স্রোত হবে? স্রোতটি হবে উষ্ণ স্রোত। এবং অপর একটি শাখা এই যে মোজাম্বিক চ্যানেল আছে, মাঝখানে মোজাম্বিক চ্যানেল আছে, সেই মোজাম্বিক চ্যানেলের মাঝখান দিয়ে প্রবাহিত হবে, অর্থাৎ মাদাগাস্কারের যে পশ্চিম উপকূল আছে, সেই পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হবে। কি নামে প্রবাহিত হচ্ছে? মোজাম্বিক স্রোত নামে প্রবাহিত হচ্ছে। এই দুটো কেমন স্রোত? না উষ্ণ স্রোত। এই দুটো স্রোত এসে এই দক্ষিণ আফ্রিকার এখানে এসে এই স্রোত আর এই স্রোত একসাথে মিলিত হয়ে একটা বড় স্রোতে পরিণত হবে এবং এই বড় স্রোত কার সাথে মিলিত হবে? বড় স্রোত এই যে তোমার হচ্ছে গিয়ে ওয়েস্ট উইন্ড ড্রিফট। এটা কি বাংলাতে বললাম? বাংলাতে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে নামটা হচ্ছে গিয়ে পশ্চিমী স্রোত, যেটা পশ্চিমী স্রোত বাংলাতে এটাকে বলা হয় পশ্চিমী স্রোত। ঠিক আছে, এই পশ্চিমী স্রোতের সাথে কিন্তু মিলিত হবে। তাহলে দেখো কি হচ্ছে, দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা মাদাগাস্কারের এই যে মাদাগাস্কার যে আইল্যান্ড, সেই মাদাগাস্কার আইল্যান্ডে বাধাপ্রাপ্ত হচ্ছে। একটি শাখা মাদাগাস্কারের পূর্ব উপকূল বরাবর কি নামে, এটা কি নামে প্রবাহিত হচ্ছে? এটা মাদাগাস্কার স্রোত নামে প্রবাহিত হচ্ছে এবং দক্ষিণের দিকে প্রসারিত হচ্ছে। অপর একটি শাখা কি হচ্ছে, এই যে মোজাম্বিক চ্যানেলের পাশ দিয়ে বা ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে মোজাম্বিক দেশ আছে, কি নামে প্রবাহিত হচ্ছে? মোজাম্বিক কারেন্ট নামে প্রবাহিত হচ্ছে। এবং আফ্রিকার একবারে শেষ প্রান্তে এসে, এই যে আফ্রিকা শেষ প্রান্তে এসে কি হচ্ছে? এখানে মিলিত হচ্ছে এই স্রোত আর এই স্রোত এখানে এসে মিলিত হচ্ছে এবং যখন মিলিত হচ্ছে এই স্রোতটার নাম হচ্ছে আগুল হাস কারেন্ট। কি? আগুল হাস কারেন্ট একটা বড় স্রোতে পরিণত হচ্ছে, সেটাকে আমরা বলছি আগুল হাস। ঠিক আছে, এই আগুল হাস কি হচ্ছে? এই আগুল হাস পশ্চিমী বায়ু প্রবাহের কারণে এবং কোরিওলিস ফোর্সের কারণে এই যে পশ্চিমী স্রোত, এটাকে ওয়েস্ট উইন্ড ড্রিফট বলা হয়, এই পশ্চিমী স্রোতের সাথে এসে মিলিত হচ্ছে। ঠিক আছে, এই পশ্চিমী স্রোতের সাথে এসে মিলিত হচ্ছে। তাহলে আমরা এখানে কি পেলাম? এখানে এই তিনটে স্রোত পেলাম, মাদাগাস্কার পেলাম, মোজাম্বিক পেলাম এবং আগুলহাস পেলাম। এই তিনটে কি হলো? এই তিনটে হচ্ছে কি তোমার, এই তিনটে হচ্ছে উষ্ণ স্রোত। এবং এই যে স্রোতটা, এটাকে বলছি পশ্চিমী স্রোত বা এটাকে বলা হয় ওয়েস্ট উইন্ড ড্রিফট বলা হয়। এই ড্রিফট কোন দিকে যাবে? এই ড্রিফট সবসময় তোমার হচ্ছে কি পশ্চিম থেকে পূর্ব দিকে, যেটা শীতল স্রোত হিসেবে প্রবাহিত হচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে এবং এটা আবার তোমার হচ্ছে কি এখানে অস্ট্রেলিয়ার যে আছে গিয়ে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল বরাবর এটা আবার বাধাপ্রাপ্ত হবে। পশ্চিম উপকূল বাধাপ্রাপ্ত হয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত, ওয়েস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট বা পশ্চিম অস্ট্রেলিয়া কারেন্ট হিসাবে কার সাথে মিলিত হবে? এটা আবার তোমার মিলিত হবে যে দক্ষিণ যে নিরক্ষীয় স্রোত আছে, সেই দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এটা শীতল স্রোত পেলাম। এখানে আমার শীতল স্রোতের কারণে কি হয়েছে? যেহেতু উষ্ণ স্রোত, কিন্তু এর থেকেও এর প্রভাব সব থেকে বেশি থাকার জন্য এখানে গ্রেট অস্ট্রেলিয়ান ডেজার্টের কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। তাহলে এখানে দেখো একটা জায়াস সৃষ্টি করেছে, কিন্তু মনে রাখবে
আমার ভারত মহাসাগরের যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু ডেভেলপড নয়। দেখো ঘূর্ণা এখানে জলাবর্ত সৃষ্টি হচ্ছে কিন্তু এগুলো সেইভাবে ডেভেলপ নয়। কেন ডেভেলপ নয়? কারণ এখানের বেশিরভাগ সিটা কি চারিদিকে আবদ্ধ আছে। আবদ্ধ থাকার জন্য এখানে বায়ুপ্রবাহ বা কোরিওলিস ফোর্সের ইফেক্টটা সেইভাবে কিন্তু বুঝতে পারা যায় না। বুঝতে পারা যেহেতু যায় না, সেই জন্য এখানে যে জলাবর্তগুলো সেগুলো কিন্তু ফুললি কিন্তু ডেভেলপড হয়নি। তাহলে মনে রাখবে যে ভারত মহাসাগরের যে জলাবর্তগুলো সেগুলো কিন্তু ফুললি ডেভেলপড নয়। এই পর্যন্ত গেল তোমার হচ্ছে গিয়ে যে দক্ষিণ ভারত মহাসাগরের স্রোত। এরপরে আসবো গিয়ে তোমার ভারত মহাসাগরের উত্তর ভারত মহাসাগরের স্রোত সমূহ। উত্তর স্রোত সমূহ, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি পাবো? প্রথমে আমরা পাবো সোমালি স্রোত। আমি কি বলেছি? বললাম যে উত্তর ভারত মহাসাগরের স্রোতগুলো কি মৌসুমী বায়ু দ্বারা প্রবাহিত হয়, সোমালি স্রোত। আর একটা আছে কি তোমার মৌসুমী স্রোত। এবারে মৌসুমী স্রোতকে আমরা দুটো ভাগে ভাগ করি। কিভাবে ভাগ করি? একটা হচ্ছে গিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত, কি দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত। আর একটা কি ভাগে ভাগ করতে, একটি উত্তর পূর্ব, মানে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক থেকে স্রোতগুলো প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এবারে ছবিটা দেখো। তাহলে আমি কি স্রোত বললাম? একটা বললাম সোমালি স্রোত, একটা হচ্ছে মৌসুমী স্রোত। এই স্রোতগুলো কি রকম হবে? এই স্রোতগুলো সবই হচ্ছে কি তোমার উষ্ণ প্রকৃতির হবে। এখন দেখো, এখন মনে রাখবে আমার যে নিরক্ষীয় স্রোতগুলি আছে সেই নিরক্ষীয় স্রোতগুলির বিস্তৃতি হচ্ছে কি তোমার একবারে সোমালি থেকে একবারে আন্দামান এবং নিকোবর আইল্যান্ড পর্যন্ত এই স্রোতগুলোর বিস্তৃতি আর কি ঠিকঠাক ভাবে দেখা যায়। তারপরে আস্তে আস্তে তাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু হারিয়ে যায়। তাহলে মনে রাখবে কোথা থেকে? না সোমালি থেকে হচ্ছে কি এখানে সোমালি আছে, সোমালি থেকে একবারে হচ্ছে কি তোমার কখন এটা হচ্ছে কি তোমার কোথাও অব্দি আন্দামান এবং নিকোবর। এখানে আন্দামান নিকোবর আছে, দেখো আন্দামান নিকোবর, এই আন্দামান এবং নিকোবর অব্দি কিন্তু সীমাবদ্ধ রয়েছে। এইবারে দেখো কি হচ্ছে, এই যে ছবিটা দেখছো এটা হচ্ছে কি তোমার হচ্ছে কি গ্রীষ্মকালের। কারণ ভারত মহাসাগরের স্রোতগুলোর প্যাটার্ন দু রকম দেখা যায়, গ্রীষ্মকালে এক ধরনের দেখা যায় এবং শীতকালে এক ধরনের দেখা যায়। তাহলে দেখো এখানে আছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এখানে আছে উত্তর নিরক্ষীয় স্রোত। আরেকটা কথা এখানে বলে রাখি, এখানে মাঝ বরাবর যে প্রতিস্রোত নিরক্ষীয় প্রতিস্রোতও কিন্তু সেইভাবে এখানে ডেভেলপড নয়। কেন ডেভেলপড নয়? আছে, প্রতিস্রোত আছে, কিন্তু অন্যান্য মহাসাগরের তুলনায় এখানে যে কাউন্টার ইকুইটোরিয়াল যে কারেন্ট আছে সেই কাউন্টার ইকুইটোরিয়াল কারেন্ট সেইভাবে ডেভেলপড নয়। কারণ এখানে হচ্ছে কি বললাম, যেহেতু আবদ্ধ থাকার কারণে এখানে হচ্ছে কি বায়ুপ্রবাহ যেহেতু স্থলভাগে বেশি ঘর্ষণ হচ্ছে, ওই জন্য কি হচ্ছে, বেশি ঘর্ষণ হওয়ার প্রভাবে এখানে যে স্রোতগুলো সেইভাবে কিন্তু ফুললি ডেভেলপ করেনি। এই ফলে কি হচ্ছে, ফুললি ডেভেলপ না করার জন্য এখানে জলরাশির যে জলতলের যে লেভেল, সেই জলতলের লেভেলের কিন্তু পার্থক্য সেইভাবে কিন্তু দেখা যায় না। এটা শীতকালে একটু নিরক্ষীয় প্রতিস্রোতের গতিবেগটা বেশি থাকে। কেন বেশি থাকে সেটা আমি পরে আসছি। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে নিরক্ষীয় প্রতিস্রোত প্রবাহিত হবে কিন্তু সেইভাবে ডেভেলপড নয় বা সেই ঠিকঠাক ভাবে আমরা পর্যবেক্ষণ করতে পারি না। কিন্তু শীতকালে এটা তুলনামূলকভাবে পর্যবেক্ষণ করা যায়। ঠিক আছে, এখন দেখো কি হচ্ছে, এখন নর্থ ইকুইটোরিয়াল কারেন্ট কি হচ্ছে, এখানে ধাক্কা খাচ্ছে। এটা ধরো গ্রীষ্মকাল। এবারে গ্রীষ্মকালে আমাদের আমাদের যখন বর্ষাকাল হয়, বর্ষাকালের রেসপেক্টিভে বলছি আমাদের মৌসুমী বায়ু কোথা থেকে কোথায় প্রবাহিত হয়? মৌসুমী বায়ুর গতিপথ হচ্ছে এইভাবে 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 এবং এইভাবে। এটাই কি বলছি আমরা? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তাহলে কি আমরা জানি যে বে অফ বেঙ্গল এবং আরব সাগর কি হচ্ছে গিয়ে মৌসুমী বায়ু দ্বারা ইফেক্টেড হচ্ছে, মানে মৌসুমী বায়ু দ্বারা সেটা ইনফ্লুয়েন্স হচ্ছে, প্রভাবিত হচ্ছে। যেহেতু মৌসুমী বায়ুর গতিবেগ বা মৌসুমী বায়ুর বেগ যেহেতু বেশি থাকে, সেই জন্য কি হবে, সেই জন্য তোমার হচ্ছে গিয়ে এই যে এখানের যে কারেন্ট গুলো সেই কারেন্ট গুলো মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হবে। এইবারে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হলে কি হবে, এই যে নর্থ ইকুইটোরিয়াল কারেন্ট কোথায়, এখানে সোমালিতে ধাক্কা পেলে কি হবে, এখান থেকে কি প্রবাহিত হচ্ছে, এখান থেকে প্রবাহিত হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তাহলে স্রোতগুলো কোন দিকে যাবে? স্রোতগুলো দক্ষিণ পশ্চিম দিক থেকে যাবে।
দক্ষিণ পশ্চিম দিক থেকে যাবে। যখন দক্ষিণ পশ্চিম দিক থেকে যাবে তখন সেই স্রোতগুলোর নাম হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত। কি মনে রাখবে? দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত। ঠিক আছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত নাম হবে। এবং সোমালি উপকূলের পাশ দিয়ে যখন প্রবাহিত হবে, এখানে সোমালি আছে, সোমালি উপকূলের পাশ দিয়ে যখন এটা প্রবাহিত হবে তখন সেটাকে আমরা বলবো সোমালি কারেন্ট বা সোমালি স্রোত। এবং এই কারেন্টটা কি রকম হবে? এই কারেন্টটা হবে একটা ওয়ার্ম কারেন্ট বা একটা উষ্ণ কারেন্ট। এরপরে আর স্রোতটার কোনো নাম নেই। এবারে ডাইরেক্ট যেই স্রোতটা প্রবাহিত হবে এই দিক দিয়ে আস্তে আস্তে প্রবাহিত হবে, এটাকে বলা হচ্ছে গিয়ে একদম হচ্ছে গিয়ে দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম, যেহেতু দক্ষিণ পশ্চিম দিক দিয়ে যাচ্ছে, এটা দক্ষিণ, এটা দক্ষিণ দিক, এটা পশ্চিম দিক, যেহেতু দক্ষিণ পশ্চিম দিক দিয়ে যাচ্ছে সেই জন্য এই স্রোতটার নাম হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত। দেখো এই জন্য কি হচ্ছে, এই স্রোতটা যেহেতু উষ্ণ, উষ্ণ 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 হওয়ার কারণে কি হবে, যে কোনো জিনিস যদি উষ্ণ হয়, সরি, যদি স্রোতটা উষ্ণ থাকে তাহলে এই স্রোতটা কি হবে, সেই স্রোতের সাথে কি জলীয় বাষ্প নিয়ে আসবে। জলীয় বাষ্প নিয়ে আসার ফলে কি হবে, সেই জলীয় বাষ্প বায়ুতে প্রবেশ করবে এবং বৃষ্টিপাত ঘটাবে, বৃষ্টিপাত ঘটাবে। সেই জন্য কি হচ্ছে আমাদের আমাদের তোমার হচ্ছে গিয়ে ভারতে বর্ষাকালে বা গ্রীষ্মকালে দেখবে বৃষ্টি হয়। কেন বৃষ্টি হয়? কারণ স্রোতটা তো আর একা একা আসে না, স্রোতটা কি নিয়ে আসে, স্রোতটা সমুদ্র থেকে যেহেতু আসছে ওই জন্য জলীয় বাষ্প বহন করে নিয়ে আসছে। এবং স্রোতটা কেমন হচ্ছে, স্রোতটা কেমন না, স্রোতটা হচ্ছে কি শীতল প্রকৃতির, সরি উষ্ণ প্রকৃতির। উষ্ণ প্রকৃতির হওয়ার জন্য কি হচ্ছে, সেই স্রোতটা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসছে এবং ভারত সহ এখানে আন্দামান নিকোবর বা এদিকে তোমার হচ্ছে গিয়ে উত্তর পূর্ব ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। ঠিক আছে, এটা গেল হচ্ছে কি তোমার গ্রীষ্মকালের যে অবস্থা। তাহলে আমরা গ্রীষ্মকালে কি পেলাম? গ্রীষ্মকালে আমরা দুটো স্রোত পাচ্ছি, একটা দক্ষিণ পশ্চিম স্রোত আর একটা হচ্ছে কি তোমার সোমালি স্রোত। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এবার শীতকালে কি হবে দেখো, শীতকালের ছবিটা যদিও এখানে করা নেই। শীতকালে কি হবে? শীতকালে আমরা জানি যে শীতকালে উত্তর পূর্ব দিক থেকে, মানে এই দিক থেকে বায়ু প্রবাহিত হবে। কোন দিক থেকে হবে? এই দিক থেকে বায়ু প্রবাহিত হবে, এই দিক থেকে বায়ু প্রবাহিত হবে। এই দিক থেকে যখন প্রবাহিত হবে, প্রবাহিত হওয়ার ফলে কি হবে, এই যে স্রোতটা, এই স্রোতটা কি রিভার্স হয়ে যাবে। এই স্রোতটা এই দিক থেকে যাচ্ছিল, এই স্রোতটা রিভার্স হয়ে কোন দিক থেকে আসবে? এই দিকে আসবে, এইদিকে, এইদিকে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে আবার এসে তোমার হচ্ছে কি এই যে নর্থ ইকুইটোরিয়াল যে কারেন্ট, সেই কারেন্টের কাছে এসে মিলিত হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে অনেকগুলো কিন্তু কনসেপ্ট আছে। এখানে ব্যাপার হচ্ছে কি উত্তর পূর্ব দিক থেকে যখন আমার মৌসুমী বায়ুটা আসছে, বা যেটা আমার মৌসুমী বায়ুর পশ্চাৎ অপসরণ বলি, তখন কি হচ্ছে, এই দিক থেকে প্রবাহিত হচ্ছে। এই দিক থেকে যখন প্রবাহিত হয় তখন এই যে স্রোতগুলো রিভার্স হয়ে যাচ্ছে, স্রোতগুলো এই দিক থেকে প্রবাহিত হবে। স্রোতগুলো যখন এই দিক থেকে প্রবাহিত হবে, এই প্রবাহিত হয়ে 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 কোথায় আসছে, এরা সোমালির এখানে এসে, সোমালির এখানে এসে তোমার কি হচ্ছে, মিলিত হচ্ছে। কার সাথে মিলিত হচ্ছে? নর্থ ইকুইটোরিয়াল কারেন্টের সাথে। এইখানে দেখো একটা কনসেপ্ট আছে, এই দিক থেকে কি হচ্ছে, শীতকালে এই দিক থেকে এসে প্রবাহিত এখানে মিলিত হচ্ছে। তার মানে কি, এই দিক থেকে জলরাশি ঠেলে নিয়ে আসছে। কোথায় ঠেলে নিয়ে আসছে? না সোমালির এই অঞ্চল বরাবর এখানে ঠেলে নিয়ে আসছে। প্রচুর পরিমাণে জলরাশি কিন্তু ঠেলে নিয়ে আসছে। একই সাথে কি হচ্ছে, একই সাথে এই দিক থেকে নর্থ ইকুইটোরিয়াল কারেন্ট কিন্তু প্রবাহিত হচ্ছে। মানে উত্তর যে নিরক্ষীয় স্রোত প্রবাহিত হচ্ছে, তার মানে উত্তর নিরক্ষীয় স্রোত প্রবাহিত হচ্ছে, এই দিক থেকে জলরাশি নিয়ে আসছে। আর এই দিক থেকে কে জলরাশি নিয়ে আসছে? এই দিক থেকে জলরাশি নিয়ে আসছে হচ্ছে গিয়ে তোমার যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এবং জলরাশি নিয়ে আসার ফলে কি হচ্ছে, জলরাশি নিয়ে আসার ফলে এখানে তোমার জলরাশির পরিমাণটা তুলনামূলকভাবে বেশি হচ্ছে। তুলনামূলকভাবে বেশি যখন হচ্ছে, এই দিক থেকে এই দিক অঞ্চল বরাবর তোমার জলরাশির পরিমাণ কম হচ্ছে। কম থাকার কারণে কি হচ্ছে, দুটোর যে জলাতলের যে লেভেল, জলাতল লেভেলের কিন্তু পার্থক্য হচ্ছে। জলাতল লেভেলের পার্থক্য হওয়ার কারণে এই দিক থেকে জলরাশি এদিকে প্রবাহিত হবে। তাহলে শীতকালে আমরা দেখছি যে কাউন্টার যে ইকুইটোরিয়াল যে কারেন্টটা আছে, সেই কাউন্টার ইকুইটোরিয়াল কারেন্ট কি হবে, কাউন্টার ইকুইটোরিয়াল কারেন্ট কিন্তু প্রবাহিত হবে। তাহলে একটা ভালো জিনিস এখানে কি হচ্ছে, জলের জমা হচ্ছে, জলতলের লেভেলের পার্থক্য হচ্ছে, এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, এখানে জলের গ্যাদারিং হচ্ছে এবং সেই জলতলের এই দিক এবং এই দিকের জলতলের লেভেল পার্থক্য হচ্ছে। এবং যেহেতু এই দিকের জলতলের লেভেল বেশি হচ্ছে, সুতরাং এই দিক থেকে হচ্ছে গিয়ে জলতলের কিন্তু জলাতলের যে পার্থক্যের কারণে এই দিক থেকে নিরক্ষীয় প্রতিশোধ প্রবাহিত হবে। এবং নিরক্ষীয় যে প্রতিশোধ প্রবাহিত হচ্ছে সেটি আস্তে আস্তে যে দিক থেকে লিভিন স্রোত আসছিল, সেই লিভিন স্রোতের সাথে এসে মিলিত হবে এবং যে লিভিন স্রোত, সেই লিভিন স্রোতটাকে কিন্তু দুর্বল করে দেবে, সেই লিভিন স্রোতটাকে কিন্তু দুর্বল করে দেবে। এই একটা ফ্যাক্ট গেল। তাহলে মনে রাখবে শীতকালে যে কাউন্টার যে ইকুইটোরিয়াল কারেন্ট আছে ইন্ডিয়ান যে ওশিয়ানে, সেই ইন্ডিয়ান ওশিয়ানটা কাউন্টার ইকুইটোরিয়াল কারেন্টটা কিন্তু ডেভেলপড হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে দেখবে আমাদের যে তোমার এই উপকূল বরাবর
তোমার যে তামিলনাড়ুর যে উপকূল আছে, সেই তামিলনাড়ুর উপকূল বরাবর দেখবে, আমরা জানি যে বছরে দুবার বৃষ্টিপাত হয় না, বছরে দুবার বৃষ্টিপাত তোমরা পড়েছো। এখানে কিন্তু এই যে স্রোতটির কারণেও কিন্তু বৃষ্টিপাত হয়। কি হচ্ছে দেখো, এখানের যে বায়ুগুলো সেইগুলোর এক্সাক্ট যেগুলো প্রবাহিত হয় সেগুলো এইভাবে প্রবাহিত হয়, সেগুলো এইভাবে প্রবাহিত হয়, যে বায়ুগুলো উত্তর পূর্ব যে বায়ুগুলো প্রবাহিত হয়। তাহলে এই বায়ুগুলো যখন এইভাবে প্রবাহিত হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি কি এগুলো হচ্ছে শুষ্ক বায়ু, ঠিক আছে, ড্রাই, যেহেতু স্থলভাগ থেকে আসছে, স্থলভাগ থেকে আসার কারণে কি হবে, স্থলভাগ থেকে আসার কারণে তোমার সেগুলো শুষ্ক থাকে, জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। এবারে কি হবে, এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন এই যে জলভাগের উপর দিয়ে আসছে, ও জলভাগকেও তো ড্রিফট করে নিয়ে আসছে, টেনে নিয়ে আসছে। সুতরাং কি হবে, এই যখনই জলভাগের এখানে আসলো, তখনই কি হবে, তখনই হচ্ছে কি তোমার জলভাগ থেকেও জলীয় বাষ্প সংগ্রহ করবে, এবং এই যে তামিলনাড়ু আছে, অন্ধ্রপ্রদেশ আছে, তামিলনাড়ু উপকূল, বিশেষ করে তামিলনাড়ু উপকূলে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে, যেহেতু এখানে ডাইরেক্ট তোমার এসে এখানে বাধা পাবে। ডাইরেক্ট এসে বাধা পাওয়ার কারণে, যেহেতু জলভাগের উপর দিয়ে খানিকটা পথ এসে পড়বে, ওই জন্য কি হবে, জলভাগ থেকে কিছু জলীয় বাষ্প ময়েশ্চার গ্রহণ করবে, সেই জলীয় বাষ্প সেখানে এসে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটাবে। ঠিক আছে, বৃষ্টিপাত ঘটানোর কারণে আমরা জানি যে এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? ঠিক আছে, দেখো তাহলে শোধগুলো কিন্তু সব হলো, ঠিক আছে। আর তোমাদের বলে রাখি, ওশিনোগ্রাফির যদি বই পড়তে চাও, তাহলে হচ্ছে গিয়ে অলোক পালের বইটা পড়বে, ওটা হচ্ছে শর্মা ভাটালের পুরোপুরি কপি, ঠিক আছে। আমি বাংলা বইটা কিছুদিন আগে পড়েছি। আহ অলোক পালের যে বইটা আছে সেটা পুরোপুরি কপি, ঠিক আছে, কোনো লাইনেও মিস্টেক নেই, দু একটা চ্যাপ্টার হয়তো নতুন ইনক্লুড হয়েছে। তো ভালো হয় আলোক পালের যে বইটা আছে, কি অলোক পাল, সেই বইটা কিন্তু পড়বে। বাংলা মিডিয়ামের জন্য বললাম, আর যদি কেউ ইংলিশ মিডিয়াম পড়তে চাও, তাহলে ওসিনোগ্রাফি যে আছে, সেটা হচ্ছে কি শর্মায়ন ভাটাল, সেটা কিন্তু পড়বে। ঠিক আছে, অলোক পালের বইটা পুরোপুরি হচ্ছে কি তোমার শর্মা ভাটাল থেকে কপি, ওটা পড়তে পারো, ওখানে ভালো ইনফরমেশন দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। আর সমুদ্রবিদ্যার যে নোটগুলো, সেগুলো আজকে তোমাদের সন্ধ্যের মধ্যে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো লাস্ট আমাদের যেটা রইলো সেটা হচ্ছে কি সামুদ্রিক অবক্ষেপ, ঠিক আছে, সামুদ্রিক অবক্ষেপ। তাহলে দেখো, সামুদ্রিক অবক্ষেপ নিয়ে আমি বেশি বলবো না, কিছু আহ বিশেষ কিছু ব্যাপার আছে, সেগুলো আমি বলে দিচ্ছি। সামুদ্রিক অবক্ষেপের শ্রেণী বিভাগটা করে নাও একটু, দেখো সামুদ্রিক অবক্ষেপ এখানে আমি করে দিচ্ছি, দেখো সামুদ্রিক যে অবক্ষেপের শ্রেণী বিভাগ। এখন সামুদ্রিক অবক্ষেপ কাকে বলে, ঠিক আছে, বা সামুদ্রিক সঞ্চয় কাকে বলে, দেখো সামুদ্রিক সঞ্চয় হলো যা কিছু স্থলভাগ থেকে যাচ্ছে বা যা কিছু জলভাগে আছে, সেই সমস্ত পদার্থগুলো যখন আহ সেগুলো সেগুলো জৈব হোক বা সেগুলো অজৈব হোক, বা সেগুলো বিভিন্ন পদার্থ হোক, সেগুলো যখন সমুদ্রে বিভিন্ন ফর্মের আকারে অবক্ষিপ্ত হয় বা জমা হয় বা সঞ্চিত হয়, সেই সমস্ত ধরনের অবক্ষেপকে সামুদ্রিক সঞ্চয় বলে, সেটা স্থলভাগ থেকে হোক, সেটা বাইরে থেকে হোক, সেটা জলভাগের মধ্যেই হোক। ঠিক আছে, তাহলে আমরা সামুদ্রিক সঞ্চয়ের শ্রেণীবিভাগ করব, সামুদ্রিক সঞ্চয়ের শ্রেণীবিভাগ। ঠিক আছে, সামুদ্রিক সঞ্চয়ের শ্রেণীবিভাগ প্রধান তিনটে ভাগে ভাগ করা যায়। একটা উৎপত্তি অনুসারে সামুদ্রিক সঞ্চয়কে, মানে যে সামুদ্রিক যে ডিপোজিট গুলো আছে, সেগুলো কোথায় সৃষ্টি হয়েছে, স্থলভাগে সৃষ্টি হয়েছে না তোমার হচ্ছে গিয়ে কোথায় অবস্থানে, কোন জায়গায় সৃষ্টি হয়েছে, বা তাদের কম্পোনেন্ট কি আছে, তাদের উপাদান কি আছে, এই তিনটে বেসিসের উপর ভাগ করে ভাগটা করা হয়। তাহলে আমি ভাগটা করতে পারি, দেখো এইভাবে। একটা হচ্ছে উৎপত্তি, অরিজিন অনুসারে উৎপত্তি, ঠিক আছে, আর একটা হচ্ছে অবস্থান, এটা করে নাও, অবস্থান অনুযায়ী, আর এটা হচ্ছে উপাদান অনুযায়ী। ঠিক আছে, উৎপত্তি মানে হচ্ছে গিয়ে ধরো যে কোথায় উৎপত্তি হয়েছে, উৎপত্তি মানে কোথায় উৎপত্তি হয়েছে, স্থলে উৎপত্তি হয়েছে, না ওই যে তোমার ডিপোজিট গুলো সেগুলো আসলে কিভাবে। উৎপত্তি বিভিন্ন রকম হতে পারে। এক নম্বরে কি হতে পারে, এক নম্বরে হতে পারে স্থলবিধৌত, স্থল থেকে হতে পারে। দু নম্বরে কি না বিভিন্ন অগ্নুৎপাত থেকে হতে পারে। তারপরে কি আছে, তারপরে রাসায়নিক অবক্ষেপ হতে পারে, রাসায়নিক বিভিন্ন তোমার কেমিক্যাল
যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমেও হতে পারে। তারপরে কি জীবাশ্ম থেকে হতে পারে। এগুলো সব কিন্তু আমি আলোচনা করব না, ঠিক আছে? জীবাশ্ম থেকে হতে পারে। তারপরে আছে কি অপার্থিব হতে পারে। এগুলো উৎপত্তি অনুসারে। এখন অবস্থান অনুসারে কি? অবস্থান অনুসারে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে তটদেশীয়, মানে কোথায় অবস্থান করছে, সামুদ্রিক সঞ্চয়টা আছেটা কোথায়, এই আছের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি কি না একটা তটদেশীয় ভাগ করতে পারি। তারপরে ভাগ করতে পারি অগভীর সমুদ্রের সঞ্চয়, মানে তটদেশ থেকে কিছুটা দূরে অগভীর। আরো ভাগ করতে পারি গভীর। আরেকটা ভাগ করতে পারি গভীরতম। গভীরতম, ঠিক আছে? আর উপাদান মানে কি, সেটা জৈব না সেটা অজৈব, এর ভিত্তিতে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? দুটো ভাগে ভাগ করতে পারি। একটা কি না একটা অজৈব, আর একটা হচ্ছে গিয়ে জৈব উপাদান। জৈব উপাদান। এর অজৈবকে আমরা ভাগ করতে পারি, সেটা কোথা থেকে এসছে? স্থলভাগ থেকে আর গভীর সমুদ্রের। এটা কি না একটা স্থলভাগ থেকে, আর একটা হচ্ছে গিয়ে গভীর সমুদ্রের। আর জৈবটাকে ভাগ করতে পারি, জৈবটাকে আমরা ভাগ করতে পারি, ধরো এটাকে ভাগ করতে পারি একটা অগভীর, অগভীর, আর এটা হচ্ছে গভীর, একটা হচ্ছে গভীর। অগভীরটাকে অনেক সময় আমরা বলি নেরিটিক, এটাকে কি বলছি? নেরিটিক। আর এটাকে অনেক সময় বলছি পিলেজিক। তাহলে এটা এদিকে এই লেখাটা একটু টানি, আচ্ছা। হুম, তাহলে দেখো আছে পিলেজিক। গভীরটাকে আমরা ভাগ করছি পিলেজিক, পিলেজিক, ঠিক আছে? এইবারে দেখো এই যে গভীর আছে, গভীরটাকে আবার ভাগ করছি তোমার দুটো ভাগে। কি একটা চুন জাতীয়, এই ভাগটা করে নাও, একটা চুন জাতীয়, তারপর আমি আরো বলে দিচ্ছি চুন জাতীয়। আর একটা হচ্ছে কি তোমার বালুকা জাতীয় বা সিলিসিয়াস, মানে বালিকা সিলিকার পরিমাণ বেশি থাকে, বালুকা জাতীয়। এখন চুন জাতীয়কে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে টেরোপড, কি টেরোপড, আর একটা হচ্ছে গ্লোবিজেরাইন বা গ্লোবিজারিনা, গ্লোবিজারিনা বা গ্লোবিজারাইন। আর এখানে বালুকা জাতীয়কে ভাগ করা হচ্ছে রেডিওলারিয়ান, আর একটা হচ্ছে কি তোমার, আর একটা হচ্ছে ডায়াটম। হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এইবারে দেখো স্থলবিধৌত যেটা আছে, এই যে স্থলবিধৌত, এটাকে আবার ভাগ করা হয় তোমার হচ্ছে কি চারটে ভাগ। এই যে স্থলবিধৌত, এটা চারটে ভাগ আছে স্থলবিধৌত, ঠিক আছে? কি ভাগে ভাগ আছে? গ্রাভেল, আগে লিখে না, আমি বলে দিচ্ছি গ্রাভেল, বাকিগুলোর আর কিন্তু ভাগ নেই। গ্রাভেল, বালু বা স্যান্ড, সিল্ট, তারপরে সিল্ট, আর একটা আছে মাড বা কাদা, বা কাদা। এখন এই কাদাকে আবার ভাগ করা যাতে তিনটে ভাগে। কি কি আছে দেখো, একটা ব্লু মাড, ব্লু মাড বা আমি মাডেই লিখছি ব্লু মাড একটা। দু নাম্বার আছে তোমার আছে গ্রিন মাড বা সবুজ কাদা, এগুলো মাড সবুজ। এন্ড তিন আছে কি লাল কাদা, সবুজ কাদা, আর নীল কাদা, ঠিক আছে? এই পর্যন্ত হয়েছে। দেখো তাহলে এবার একটু আমি আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে। আর এই যে তোমার অজৈব সমুদ্রে যেটা একটা আছে, অজৈব লিখেছি না, অজৈব, এই যে তোমার আছে কি গভীর সমুদ্রে অজৈব উপাদান, এখানে তোমার পড়ে, এখানে তোমার হচ্ছে কি পড়ে যে রেড ক্লে পড়বে। রেড ক্লে এটা সব থেকে বেশি আছে, মনে রাখবে। রেড ক্লে কিন্তু, এটা ক্লে মানে কাদা নয়, মাড নয়, কিন্তু রেড ক্লে। এই এই যে মাড, এগুলো মাড, এই যে তিনটে লিখেছি এগুলো মাড,
মাড, মাড মানে কাদা। কাদা কোথায় দেখা যায়? কাদা সবসময় মনে রাখবে স্থলভাগে দেখা যায়। আর ক্লে, এই যে গভীর সমুদ্রের যে অজৈব অভিক্ষেপ, এটা নিয়ে অনেকের দ্বিমত আছে যে রেড ক্লে কিভাবে সৃষ্টি হয়। অনেকে বলেছেন যে এটা অজৈব উপাদান থেকে সৃষ্টি হয়, আবার কেউ কেউ বলেছেন জৈব উপাদান থেকে সৃষ্টি হয়। সব থেকে রেড ক্লের পরিমাণ কিন্তু সব থেকে বেশি আছে, ঠিক আছে। রেড ক্লে অজৈব যে উপাদানটা, উপাদান অনুসারে যে ভাগটা আছে, সেই রেড ক্লের পরিমাণ সব থেকে কিন্তু বেশি আছে। এখন দেখো এখানে আলোচনার বিষয় যেগুলি আছে, আলোচনার যে বিষয় যেগুলি আছে, সেই বিষয়টি হচ্ছে কি এটা স্থলভাগ থেকে। আর এগুলো তোমরা মোটামুটি জানো, অগ্নুৎপাত, রাসায়নিক, জীবাশ্ম, অপার্থিব। অপার্থিব, ঠিক আছে, যেগুলো বাইরের আকাশ থেকে উল্কাপিণ্ডে এসে পড়ে সেগুলোকে অপার্থিব আমরা বলে থাকি। আর এইটার মধ্যেই এগুলো চলে আসবে, অগভীর টগভীর এগুলোর মধ্যে চলে আসবে। আর আলোচনার বিষয় আছে সেটা হচ্ছে কি তোমার এই পিলেজিক যে অবক্ষেপটা এবং খানিকটা নেরিটিক যে অবক্ষেপ, সেই নেরিটিক অবক্ষেপ, ঠিক আছে। এইগুলোতে কি দেয় আমি বলে দিচ্ছি পরীক্ষাতে। এগুলোতে কি রকম কোশ্চেন দেয়, ঠিক আছে, চুন জাতীয় থেকে বা বালুকা জাতীয় থেকে কিরকম কোশ্চেন দিয়ে আমি আলোচনা করেছি। তাহলে প্রথমেই আমরা উৎপত্তি অনুসারে যে তোমার স্থলবিধৌত যে সামুদ্রিক যে সঞ্চয় আছে, সেই সঞ্চয়ের আমরা কথা করব। তাহলে দেখো স্থলবিধৌত, স্থলবিধৌত মানে হচ্ছে কি স্থলভাগ থেকে যে সমস্ত পদার্থগুলো সমুদ্রে সঞ্চিত হচ্ছে সেগুলোকে বলা হয় স্থলবিধৌত। এবার স্থলভাগ থেকে শুধু তো এক রকমের পদার্থ যায় না, বড় বড় নুড়ি যায়, কাদা যায়, পলি যায়, ঠিক আছে, অতি সূক্ষ্ম কণা যায়। সেই কণাগুলো যখন তটদেশে, এই যে তটদেশে আবার ভাগ আছে, এই যে তটদেশ কি, এগুলো একে অপরের সাথে লিঙ্ক আছে, ঠিক আছে, সেইগুলো যখন মহিষোপন অঞ্চলে গিয়ে জমা হয় সেইগুলোকে বলা হয় স্থলবিধৌত কিন্তু সঞ্চয়। স্থলবিধৌত সঞ্চয় মানে স্থল থেকে নদী, এগুলো ও নদী বা কিছু কিছু ক্ষেত্রে বায়ু হিমবাহ, সেগুলো সরাসরি তোমার হচ্ছে গিয়ে সমুদ্রে গিয়ে যখন পড়ছে সেই উপাদানগুলোকে বা সঞ্চয়গুলোকে আমরা বলছি স্থলবিধৌত সঞ্চয়। এবার স্থলবিধৌত যে সঞ্চয়, সেই সঞ্চয়গুলোকে তাদের আকৃতি, প্রথমে যে আকৃতি অনুযায়ী তাদেরকে আমরা ভাগ করছি, ঠিক আছে। কিভাবে ভাগ করছি? একটা গ্রাভেল, গ্রাভেল মানে হচ্ছে কি নুড়ি, মনে রাখবে বাংলাতে এটাকে নুড়ি বলা হয়। এর আকৃতি কত? এর আকৃতি থেকে 2 mm থেকে 256 mm। তার মানে নুড়ি, নুড়ি হচ্ছে কি যখন ওই ওর ব্যাস 2 mm থেকে 256 mm হবে, তখন সেটাকে আমরা বলছি নুড়ি, ঠিক আছে। এটা আমরা উপকূল ভাগের কাছাকাছি অঞ্চলে দেখতে পাবো, ঠিক আছে। এরপরে থাকবে বালু। বালু কি? এগুলো আকার অনুযায়ী ভাগ বা আকৃতি অনুযায়ী তাদের ভাগ করা হয়েছে। বালু থাকবে 1 mm থেকে হচ্ছে কি 1/16 mm, এটাকে ভাগ করে দাও মানে 16 mm। 1 mm থেকে 1/16 mm, এগুলোর হচ্ছে কি আকৃতি অনুযায়ী, এগুলো বোঝানোর কিছু নেই। মানে গ্রাভেলের থেকে যখন ছোট হয়ে গেল সেটা বালু হয়ে গেল। সিল্ট হচ্ছে কি আরো, সিল্ট হচ্ছে গিয়ে ধরো 1/32 ভাগ, ঠিক আছে, 32 ভাগের 1 ভাগ, যে তোমার কণাটার যেটা আকৃতি সেটা। এগুলো হচ্ছে কি সব এগুলোর আকৃতি। তারপরে আছে মাড, মাড মানে কাদা। দেখো এখানে আলোচনার বিষয় আছে মাড। মাড মানে হচ্ছে কি কাদা, কাদা মানে হচ্ছে কি যখন একবারে সেটাকে আমরা আলাদা ফাইন পার্টিকেলস দ্বারা গঠিত, সেই যেটা সেটা সমুদ্র উপকূল থেকে অনেকটা দূরে থাকে বা মহিষোপন বা মহিঢালের ঠিক মাঝখানে থাকে, সেই অঞ্চলের যে ডিপোজিট গুলো, সেই ডিপোজিট গুলোকে বলা হচ্ছে কি তোমার মাড বা কাদা। এখানে আমরা মাড বা কাদাকে কটা ভাগে ভাগ করছি? 3টে ভাগ। একটা ব্লু মাড, কেন ব্লু মাড বলছি? কারণ সে কালারটা হচ্ছে ব্লু, আর তাদের সবুজ হচ্ছে কি যেমন সেটা গ্রিজ থাকবে, এবং লাল মানে হচ্ছে কি ধরো যেটা তোমার আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকবে। তাহলে দেখো ব্লু মাড যেটা থাকবে, ব্লু, এখানে কিসের পরিমাণ বেশি থাকবে? ব্লু মানে হচ্ছে কি তোমার নীল নীল টাইপের হবে, নীল নীল টাইপের হবে বেশিরভাগ ক্ষেত্রে। এটা সুমেরু, মনে রাখবে ব্লু মাডটা সুমেরু। কোথায়? না সুমেরু, তারপরে হচ্ছে কি তোমার ভূমধ্যসাগর, যেগুলো আবদ্ধ সি আছে, সুমেরুটা যদিও আবদ্ধ নয়, ভূমধ্যসাগর, সেই সমস্ত অঞ্চলে এই ধরনের ব্লু মাড কিন্তু দেখা যায়, ঠিক আছে, সেই সমস্ত অঞ্চলে ব্লু মাড দেখা যায়। তাহলে ব্লু মাড কোথায় দেখা যাচ্ছে? সুমেরু এবং ভূমধ্যসাগরে দেখা যাচ্ছে। এতে কি থাকছে? এতে থাকছে আয়রন, আয়রন সালফাইড। আয়রন সালফাইড থাকার জন্য এর রংটা হচ্ছে কি তোমার ব্লু থাকবে। তার সাথে হচ্ছে কি কিছু কিছু প্রাণীর তোমার হচ্ছে কি অবশিষ্টাংশ থাকবে ব্লু মাডে, সেই জন্য এর রংটা হবে গিয়ে সবুজ। কোথায় দেখা যাবে? মনে রাখবে শুধু সুমেরু এবং ভূমধ্যসাগরে। এরপরে আছে গিয়ে সবুজ কাদা। সবুজ কাদার সৃষ্টি অলরেডি হচ্ছে কি তোমার, এটা সৃষ্টি হয়েছে বিভিন্ন কেমিক্যাল ওয়েদারিং থেকে। কেমিক্যাল ওয়েদারিং থেকে সবুজ রঙের কাদার সৃষ্টি হয়েছে, এবং এটা জাপান, তারপর হচ্ছে গিয়ে তোমার আটলান্টিক ওশিয়ান, তারপর হচ্ছে গিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূল বরাবর কিন্তু দেখা যায়। তাহলে আমি বলতে পারি যে সবুজ কাদা কি? না, সবুজ কাদা কি থাকবে? সবুজ কাদাতে আমি লিখে দিচ্ছি, দেখো সবুজ কাদা
কি থাকবে না এটা রাসায়নিক আবহবিকারের ফলে সৃষ্টি হয়েছে কাদাটা। আর কি থাকবে, আর এখানে থাকবে হচ্ছে গিয়ে রাসায়নিক আবহবিকারের ফলে সৃষ্টি হচ্ছে, এটা কোথায় দেখা যায় না মনে রাখবে এটা হচ্ছে কি তোমার জাপানে দেখা যায়, তার সাথে ব্রাজিলে দেখা যাবে, কিন্তু না সরি ব্রাজিলে দেখা যাবে না, এটা দেখাবে তোমার হচ্ছে কি আটলান্টিকে দেখা যাবে, আটলান্টিকের উপকূলে দেখা যাবে, উপকূলে মনে রাখবে সব। বেশিরভাগ জায়গা জুড়ে একটা কথা বলি, বেশিরভাগ যে কোনো সমুদ্রের বেশিরভাগ জায়গা জুড়ে আছে যে রেড ক্লে গভীর সমুদ্রের যে অজৈব অবক্ষেপ সেটা হচ্ছে রেড ক্লে। তাহলে আটলান্টিক ওশিয়ান, জাপান, তারপরে হচ্ছে কি আফ্রিকার যে উপকূল আছে, আফ্রিকার উপকূলে কিন্তু এই সবুজ কাদা দেখতে পাবে, আফ্রিকার উপকূল। এটা রাসায়নিক আবহবিকারের ফলে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এরপরে আছে কি, এরপরে আছে লাল কাদা। দেখো কি লাল কাদা, রেড ক্লে। লাল মানে জানো আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকবে, লাল কাদা কি না এটা আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকবে, আয়রন অক্সাইডের পরিমাণ বেশি, আয়রন অক্সাইড থাকার জন্যই হচ্ছে কি এর রং লাল। এবং এটি কোথায় দেখা যায়, শুধু দেখা যায় মনে রাখবে এটা হচ্ছে গিয়ে ইয়েলো সাগর যেটা আছে চীনের পাশে, যে ইয়েলো সাগর আছে, পিত সাগর, এটাকে বাংলাতে বলা হয় পিত সাগর, পিত সাগরে দেখা যায়। তার সাথে হচ্ছে গিয়ে ব্রাজিল যে সাগর আছে, ব্রাজিলের উপকূল বরাবর দেখা যায়, ব্রাজিলের উপকূল উপকূল বরাবর দেখা যায়, বরাবর দেখা যায়, বাস দেখা যায়। ঠিক আছে, তাহলে এগুলো গেল কাদা। এবারে অগ্নুৎপাত দেখো, অগ্নুৎপাত পারবে, রাসায়নিক পারবে, অপার্থিব পারবে, যেগুলো বাইরে থেকে বিভিন্ন উল্কাপিণ্ড এসে সমুদ্রের জলে পতিত হয় সেগুলোকে বলা হয় অপার্থিব। তটদেশীয় হচ্ছে কি যেগুলো পড়লাম, এই যে গ্রাভেল, বালু, সিল্ট, ব্লু মাড, কাদা, এগুলো সব হচ্ছে কি তোমার তটদেশীয়ের মধ্যে পড়বে। এবারে গভীর বা গভীরতম অংশে আমরা চলে যাবে, এই উপাদানের উপর যে ভাগটা আমরা করেছি, এই যে উপাদানের উপর যে ভাগটা করেছি সেই ভাগে আমরা কিন্তু চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা পড়বো নেরিটিক অবক্ষেপ এবং পিলেজিক অবক্ষেপ। ঠিক আছে, তাহলে দেখো নেরিটিক কি জিনিস, নেরিটিক দেখো, নেরিটিকের অর্থ মানে হচ্ছে নেরিটিক নেরিটিক অবক্ষেপ হচ্ছে অগভীর সমুদ্রের সঞ্চয়। তার মানে এখানে এখানে কি থাকবে, এখানে কি থাকবে নেরিটিকে, নেরিটিকে থাকবে হচ্ছে গিয়ে মহিষোপন অঞ্চলের সঞ্চয়। তাহলে আমি বলতেই পারি মহিষোপন অঞ্চলের সঞ্চয়কে আমরা বলতে পারি কি নেরিটিক সঞ্চয়। মহিষোপন অঞ্চলের সঞ্চয়। তারপরে কি বিভিন্ন শামুক ও ঝিনুক, ঝিনুকের যে খোলা বা খোলা দিয়ে এই ধরনের সঞ্চয় দেখা যায়, খোলা দিয়ে এই ধরনের সঞ্চয়। মোটামুটি সব মহাসাগরেই সঞ্চয়, ধরনের সঞ্চয় লিখে রাখো, আর কিছু লিখার দরকার নেই। তাহলে নেরিটিক অবক্ষেপ হচ্ছে অগভীর সমুদ্র বা মহিষোপন অঞ্চলের সঞ্চয়। আর হচ্ছে কি এটা শামুক ও ঝিনুক হচ্ছে কি শামুক ও ঝিনুকের যে খোলা, সেই খোলা দিয়ে কিন্তু আহ এটা সৃষ্টি হয়েছে। তারপরে হচ্ছে কি তোমার এটা সব থেকে বেশি দেখা যায় মনে রাখবে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে, সব থেকে বেশি দেখা যায় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। তাহলে আমি লিখে দিচ্ছি সব থেকে বেশি, এগুলো এমসিকিউ তো দিতে পারে। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে সবচেয়ে বেশি দেখা যায়। ঠিক আছে, এই অবধি গেল, এটা নেরিটিক অবক্ষেপ। এখন গভীর সমুদ্রের যে অবক্ষেপ তাকে বলা হয় পিলেজিক। কি বলছে, গভীর সমুদ্রের যে অবক্ষেপ, অবক্ষেপকে কি বলছে, পিলেজিক। পিলেজিক, এই পিলেজিককে আবার কি ভাগে ভাগ করছে, আমরা ভাগ করলাম যখন, পিলেজিককে আমরা দুটো ভাগে ভাগ করলাম, কি একটা হচ্ছে গিয়ে চুন জাতীয়, একটা হচ্ছে গিয়ে বালুকা জাতীয়। তার মানে হচ্ছে গিয়ে এগুলো দেখো, এগুলো বিভিন্ন ধরনের সামুদ্রিক কীট বা হচ্ছে গিয়ে ফ্লোরা মিনিফেরা বা শামুক ঝিনুক, এদের খোলা থেকে কিন্তু সৃষ্টি হয়।
ঠিক আছে, যখন চুনের পরিমাণ বেশি থাকে বা ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বেশি থাকে তখন সেটাকে চুন জাতীয় বলা হয়। যখন চুনের পরিমাণ কম থাকে বা সিলিকার পরিমাণ বেশি থাকে তখন সেগুলোকে বালুকা জাতীয় বলা হয়। তাহলে প্রথমে কি আছে, প্রথমে আছে কি তোমার পিলেজিকের মধ্যে আছে গিয়ে টেরোপড, তাই তো। চুন জাতীয়র মধ্যে আমি ভাগটা যদি করি, চুন জাতীয়র ভাগ করি, তাহলে দেখো এখানে পরীক্ষাতে কি কোশ্চেন আসবে, দেখো চুন জাতীয়, চুন জাতীয় কি আছে, চুন জাতীয় প্রথমেই আছে কি না টেরোপড। দেখো টেরোপড নামক, টেরোপড সরি পড নয়, টেরোপড নামক এক ধরনের সামুদ্রিক জীব আছে। সেই জীবের খোলা থেকে, এই টেরোপড জীবটা কি না, টেরোপড জীবটা হচ্ছে কি এক ধরনের শামুক ও ঝিনুক টাইপের। কি শামুক তোমরা দেখেছো নিশ্চয়ই, সম্মুখ বা শামুক ও ঝিনুক। আর পিলেজিক যে অবক্ষেপ এটাকে ওজও বলা হয়, ওজ বা সিন্ধুকর্দ বলা হয়, মনে রাখবে। গভীর সমুদ্রে থকথকে তরল কাদার মতো যেটা হয় সেটাকে ওজ বা তোমার হচ্ছে সিন্ধুকর্দ বলা হয়। তাহলে আমরা পড়ছি চুন জাতীয় বা টেরোপড। টেরোপড কি, টেরোপড নামক এক ধরনের শামুক বা ঝিনুক আছে। সেই শামুক বা ঝিনুকের খোলা দিয়ে, শামুক বা ঝিনুকের খোলা দিয়ে যে সঞ্চয় দেখা যায় তাকে বলা হয়, এইগুলো ডেফিনেট, এগুলো পরীক্ষাতে এইগুলো দেয়, কি দেবে, যে শামুক ও ঝিনুকের খোলা দিয়ে যে অবক্ষেপ দেখা যায় তাকে কি বলে, টেরোপড বলে না গ্লোবিজেরাইন বলে না রেডিওলারিন বলে। মানে কোশ্চেনটা একটু জটিল হয়ে গেল এগুলো দেওয়া মানে, বা এগুলো ম্যাচ লিস্ট দিয়ে দেবে। ঠিক আছে, চারটেই তো আছে, টেরোপড, গ্লোবিজেরাইন, রেডিওলারিন আর ডায়াটম। তাহলে চারটে ডেফিনেশন দিয়ে বলবে ম্যাচ করো কারটা কোনটার সাথে। তাহলে মনে রাখবে টেরোপড, টেরোপড মানে হচ্ছে গিয়ে শামুক এবং ঝিনুক, শামুক এবং ঝিনুক, এবং শামুক এবং ঝিনুকের খোলা দিয়ে সৃষ্টি হয় টেরোপড সঞ্চয়। তাহলে শামুক ও ঝিনুক কোথায় দেখা যেতে পারে, শামুক ও ঝিনুক সব থেকে দেখা যায় যে সমস্ত জায়গায় ক্রান্তীয় অঞ্চল, মনে রাখবে শামুক ঝিনুক কোথায় দেখা যায়, ক্রান্তীয় অঞ্চল, শীতল অঞ্চলে কিন্তু শামুক বা ঝিনুকের জন্ম হয় না। তাহলে মনে রাখবে শামুক ঝিনুক কোথায়, এটা 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর কোথায় দেখা যেতে পারে এই ধরনের সঞ্চয়, না ক্রান্তীয় অঞ্চলে দেখা যায়। দেখবে বইয়ে লেখা আছে ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ সমুদ্রে, ক্রান্তীয় অঞ্চল। এবার হ্যাঁ, উষ্ণ সমুদ্রে কেন না, শীতল ক্রান্তীয় অঞ্চলের কিছু কিছু শীতল আছে, সেই শীতল জায়গাতে কিন্তু শামুক বা ঝিনুক হয় না। ঠিক আছে, তাহলে মনে রাখবে ক্রান্তীয় অঞ্চলের, ক্রান্তীয় অঞ্চলের যে উষ্ণ সমুদ্র আছে সেই উষ্ণ সমুদ্রে কিন্তু এই টেরোপড জাতীয় সঞ্চয় দেখা যায়। আর যেহেতু এটা ডাইরেক্টলি শামুক এবং ঝিনুকের খোলা দিয়ে গঠিত হচ্ছে, এই জন্য এটাতে 80% ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট থাকে, মানে হচ্ছে কি CO3 থাকে, CO3 থাকে। তাহলে এখানে তিনটে জিনিস অলওয়েজ মনে রাখবে, যে টেরোপড জাতীয় যে শামুক এবং ঝিনুক আছে, শামুক ঝিনুক কিন্তু ফোরামিনিফেরা নয়, কিন্তু শামুক এবং ঝিনুকের খোলা থেকে সৃষ্টি হয় টেরোপড, এবং এটি ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ সমুদ্রে দেখা যায়। যেহেতু শামুক এবং ঝিনুক শীতল জায়গাতে হতে পারে না আমরা জানি, তাহলে সেটা কোথায় হবে, সেটা হবে। আর এটাতে যেহেতু টোটালি শামুক এবং ঝিনুকের খোলা আমরা জানি সেটা কি, সেটা অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট মানে হাড়টা, শক্ত হাড়টা ক্যালসিয়াম কার্বনেট, সেহেতু 80% হচ্ছে গিয়ে CO3 দেখা যায়। আর এটা কত ফুট গভীরতা যদি বলে, গভীরতা যদি বলে তাহলে মনে রাখবে 1800 ফুট থেকে, 1800 ফুট থেকে মিটারও করে নিতে পারো, 1800 ফুট থেকে এটা দেখা যেতে পারে তোমার হচ্ছে কি 6000 ফুট অব্দি। কত, 6000 ফুট, 6000 ফুট অব্দি কিন্তু এটা দেখা যেতে পারে। তাহলে 1800 থেকে 6000 ফুট পর্যন্ত এই টেরোপুট যে হচ্ছে গিয়ে যে সঞ্চয়, চুন জাতীয় সঞ্চয়, সেই চুন জাতীয় সঞ্চয় কিন্তু দেখা যেতে পারে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি, দেখো এরপরে আমরা চলে আসছি গ্লোবিজেরাইন। 2 নম্বরে আছে কি, বা গ্লোবিজারিনা। গ্লোবিজারিনা কি, এটাও চুন জাতীয়, এটাও চুন জাতীয়, কিন্তু মনে রাখবে এখানে রেডিওলারিয়া বলে এক ধরনের কি আছে, রেডিওলারিয়া, সরি রেডিওলারিয়া বলছি, গ্লোবিজারিনা। গ্লোবিজারিন এটা হচ্ছে গিয়ে এক ধরনের, গ্লোবিজারাইন নামে এক ধরনের ফোরামিনিফেরা আছে, কি এটা মনে রাখবে, ফোরামিনিফেরা, কি এটা এক ধরনের ফোরা, এইটা মনে রাখবে মিনিফেরা। তাহলে কি দেখতে পাচ্ছি, সমুদ্রে এক ধরনের ফোরামিনিফেরা নামক কীট আছে। এই কীটের, এই কীটে কি হচ্ছে, এই কীটের যে অবশিষ্টাংশ মানে মৃত্যুর পর তো সব হবে, এদের দেহে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। এই ফোরামিনিফেরা যেটা আছে সেই ফোরামিনিফেরাতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কম থাকে, এবং এগুলো যখন মরে যায়, মরে গিয়ে যখন সমুদ্রে সঞ্চিত হয়,
তখন সে যে ডিপোজিটটা সৃষ্টি হয় সেই ডিপোজিটটাকে বলা হয় গ্লোবিজারিনা। এটাতে কত, এটা কোথায় দেখা যেতে পারে, এটা বেশিরভাগটা দেখা যায় প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগর, এটাও কিন্তু ক্রান্তীয় অঞ্চলে দেখা যায়। প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের উষ্ণ অঞ্চল লিখে রাখবে সব সময়। আর এটাতে 64% কি ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট থাকবে, 64% ক্যালসিয়াম কার্বনেট থাকবে। আর এটার গভীরতা কত থাকবে না, এটার গভীরতা থাকবে, এটার গভীরতা থাকবে তোমার 18,000 ফুট থেকে, 18,000 ফুট থেকে হচ্ছে কি তোমার 24,000 ফুট, 24,000 ফুট, এগুলো ফুটেই বলছি, 24,000 ফুট। তাহলে এই তিনটে বা চারটে জিনিস যদি মনে রাখো, এই তিনটে বা চারটে জিনিস মনে রাখো, তাহলে জানবে কোশ্চেন কিন্তু এগুলোর মধ্যেই আসবে। তাহলে গ্লোবিজারাইন কি না ফোরামিনিফেরার কীট থেকে সৃষ্টি হচ্ছে, আর প্রশান্ত মহাসাগরের উষ্ণ অঞ্চলে দেখা যাচ্ছে, আর 64% হচ্ছে CO3, আর 18,000 ফুট থেকে 24,000 ফুট পর্যন্ত ডেপথ পর্যন্ত এগুলো কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার পেয়েছে? এরপরে দেখো আমরা আসবো, এটা গেল চুন জাতীয়, তাহলে এটা গেল চুন জাতীয়। ঠিক আছে, এরপরে আছে সিলিশিয়াস বা বালুকা জাতীয়, সিলিশিয়াস বা বালুকা জাতীয়। বালুকা জাতীয় মানে এটাতে সিলিকা বেশি থাকবে, কি না সিলিকা বেশি থাকবে, সিলিকা বেশি থাকবে। সিলিকার ভাগে দুটো ভাগে ভাগ করি আবার, কি একটা হচ্ছে রেডিওলারিয়ান আর একটা হচ্ছে ডায়াটম। কি বলছি, রেডিওলারিয়ান আর একটা ডায়াটম। তাহলে রেডিওলারিয়ান আর একটা হচ্ছে ডায়াটম, ডায়াটমের পরে আসছি, আগে রেডিওলারিয়ানটা দেখি। তাহলে রেডিওলারিয়ানটা কি না, রেডিওলারিয়ান হচ্ছে কি, রেডিওলারিয়ান আরে রেডিওলারিয়া নামে এক ধরনের সামুদ্রিক উদ্ভিদ আছে, সরি উদ্ভিদ নয়, সামুদ্রিক প্রাণী আছে। তাহলে কি বলছি, রেডিওলারিয়া নামে সামুদ্রিক প্রাণী যার দেহে কিন্তু সিলিকাট বেশি থাকে, প্রাণী কিন্তু। তাহলে কি, প্রথম পয়েন্ট হচ্ছে রেডিওলারিয়া নামে এক ধরনের সামুদ্রিক প্রাণী যার দেহে সিলিকা থাকে। যখন এই রেডিওলারিয়ার মৃত্যু ঘটে, অনেক রেডিওলারিয়ার মৃত্যু ঘটে, তখন সেই রেডিওলারিয়ার আর অবশিষ্টাংশ জমে রেডিওলারিয়ান যে প্রোডাক্ট বা ওজ, সেই রেডিওলারিয়ান ওজের কিন্তু সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এটা কোথায় সব থেকে বেশি দেখা যায়, এটা সব থেকে বেশি দেখা যায় প্রশান্ত মহাসাগরে, মনে রাখবে। এটা সব থেকে বেশি দেখা যাচ্ছে প্রশান্ত মহাসাগর, কোথায় না প্রশান্ত মহাসাগরে এটা সব থেকে বেশি দেখা যায়। তাহলে এটা সব থেকে বেশি দেখা যায় প্রশান্ত মহাসাগর, ব্যাস, আর কিছু এখানে করার দরকার নেই, এই দুটোই করবে। আর এটা ডেপথ থাকে, ডেপথ হচ্ছে গিয়ে অ্যাবাউট 3,000 ফিট, মানে 3,000 ফুট, মনে রাখবে এটা 3,000 ফুট হয়ে গেল এটা। এরপরে আছে দেখো আরেকটা, এরপরে আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে কি, এটা গেল রেডিওলারিয়ান, আর একটা হচ্ছে ডায়াটম। মনে রাখবে ডায়াটম সবসময় শীতল অঞ্চলে দেখা যায়, এইটা মনে রাখবে সবসময়, ডায়াটম। ডায়াটম কোথায় দেখা যাবে, সব সময় শীতল অঞ্চল। এবার শীতল অঞ্চল কোথায় থাকে না, শীতল অঞ্চল আমার দেখা যায় সুমেরুতে দেখা যায় আর কুমেরুতে দেখা যায়। শীতল অঞ্চল সুমেরুতে দেখা যায়, কুমেরু দেখা যায়, এবং প্রশান্ত মহাসাগরের দুই যে একবারে উত্তর প্রান্ত যেখানে বেরিং সি আছে, একবারে দক্ষিণ দিক যে অস্ট্রেলিয়ার একবারে নিচের দিক, তার মানে সেই সুমেরু বা কুমেরুর দিকেই চলে আছে। তার মানে ডায়াটম আমার দেখা যাচ্ছে কোথায়, সব সময় যেখানে শীতল সমুদ্রের সুমেরু এবং কুমেরু, তার সাথে প্রশান্ত মহাসাগরের উত্তর এবং দক্ষিণ অংশে এই ডায়াটম দেখা যায়। ডায়াটমটা কি, ডায়াটম এক ধরনের সামুদ্রিক উদ্ভিদ, ডায়াটম এক ধরনের সামুদ্রিক উদ্ভিদ। তাহলে আমরা বলতে পারি ডায়াটম এক ধরনের সামুদ্রিক উদ্ভিদ, এবং সেই সামুদ্রিক উদ্ভিদের দেহে কি থাকে, সেই সামুদ্রিক উদ্ভিদের দেহে কি থাকে, সামুদ্রিক উদ্ভিদের দেহে সিলিকা থাকে। সেই সিলিকা সঞ্চিত হয়ে কিসের সৃষ্টি হয় না, ডায়াটম যে অবক্ষেপ, সেই ডায়াটম অবক্ষেপের কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা এখানে পয়েন্টে লিখতে পারি যে সামুদ্রিক উদ্ভিদ থেকে সৃষ্টি হচ্ছে, সামুদ্রিক উদ্ভিদ, 1 নম্বর পয়েন্ট লিখতে পারি। 2 নম্বর আমরা লিখতে পারি যে শীতল সমুদ্রে দেখা যাচ্ছে,
না, শীতল সমুদ্রে দেখা যায়, শীতল সমুদ্রে দেখা যাচ্ছে একটা। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বারে দেখতে পারি সুমেরু লেখা, সুমেরু যে সাগর আছে সুমেরু, কুমেরু। কোশ্চেনে দেয় যে সুমেরু এবং কুমেরু সাগরের শীতল অঞ্চলে, এইভাবে দেবে সুমেরু এবং কুমেরু অঞ্চলের শীতল অঞ্চলে কোন ধরনের অবক্ষেপ দেখা যায়, তখন তোমরা করবে ডায়াটাম অবক্ষেপ দেখা যায় কুমেরু আর প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে এই ধরনের কিন্তু অবক্ষেপ দেখা যায়। এটা একটা গেল। আরেকটা মানে বৈশিষ্ট্য লিখতে পারি, সেটা হচ্ছে কি এর ডেপথ সব থেকে গভীরতা পর্যন্ত দেখা যায়। এটা হচ্ছে কি তোমার 3600 ফুট থেকে 3600 ফুট থেকে অ্যাবাউট 12,000 ফিট, মানে হচ্ছে কি 12,000 ফুট পর্যন্ত দেখা যায়। ব্যাস, হয়েছে। তাহলে এখানে আমি বারবার বলছি, এখানে কি কি জিনিসগুলো মনে রাখবে। এখানে মনে রাখার মতো আছে গিয়ে এই যে চারটের যে ভাগ, চারটে কি কি ভাগ, টেরোপড, গ্লোবিজারিনা, রেডিওলারিয়ান আর ডায়াটম, এগুলো কোথা থেকে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এবং এদের কোন কোন অঞ্চলগুলোতে পাওয়া যাচ্ছে, তাহলেই কিন্তু পারবে। তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, দেখো শুধু কোথা কি কি অংশ থেকে সৃষ্টি হয়। টেরোপড কোথা থেকে সৃষ্টি হচ্ছে, টেরাপড হচ্ছে গিয়ে চুন জাতীয় যেটা প্রথমের অংশটা, টেরোপড হচ্ছে গিয়ে শামুক ও ঝিনুকের খোলা থেকে সৃষ্টি হয়। বাস, এটুকু মনে রাখবে। এবং কোথায়, না ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ সমুদ্রে, এইটুকু মনে রাখলেই হবে। কত পার্সেন্ট ক্যালসিয়াম কার্বনেট, এগুলো পরীক্ষাতে না পড়ার কথা, এগুলো কখনোই আসে না। যদি দেয় দেয় সেটা আলাদা ব্যাপার, কত পার্সেন্ট ক্যালসিয়াম কার্বনেট থাকে, ঠিক আছে। তাহলে শামুক এবং ঝিনুকের খোলা থেকে সৃষ্টি হচ্ছে টেরোপড। তারপরে হচ্ছে গিয়ে তোমার গ্লোবিজারিনা। গ্লোবিজারিনাটা কি, গ্লোবিজারিনা হচ্ছে গিয়ে ফ্লোরামিনিফেরা নামক এক ধরনের কীট আছে, সেই কীট থেকে সৃষ্টি হচ্ছে গ্লোবিজারাইন। এগুলো প্রশান্ত মহাসাগরে দেখা যায়। আর বালুকা জাতীয়র মধ্যে যে সিলিকা, সিলিকা জাতীয় যেখানে বেশি আছে রেডিওলারিয়ান। রেডিওলারিয়ান নামে এক ধরনের সামুদ্রিক কীট আছে, সেই সামুদ্রিক কীটের দেহ থেকে সৃষ্টি হচ্ছে কি তোমার আহ রেডিওলারিয়ান। আর ডায়াটাম হচ্ছে কি সামুদ্রিক বিভিন্ন উদ্ভিদ আছে, সেই উদ্ভিদ থেকে কিন্তু যে ডায়াটাম অবক্ষেপ, সেই ডায়াটাম অবক্ষেপের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এই পর্যন্ত হলো সামুদ্রিক অবক্ষেপ। আর মনে রাখবে পিলেজিক অবক্ষেপের মধ্যে, পিলেজিক অবক্ষেপটাকে যেহেতু আমরা আরো বইয়ে ফার্দার ভাগ করি, পিলেজিক অবক্ষেপের মধ্যে সমুদ্রে যদি কোশ্চেন দেয় সমুদ্রে কোন অবক্ষেপ সব থেকে বেশি আছে, নিঃসন্দেহে প্রায় 75% আছে পিলেজিক অবক্ষেপ। কত, 75%। এগুলো নোটসে থাকবে, নোটসে পেয়ে যাবে। তাহলে পিলেজিক অবক্ষেপের পরিমাণ 75%, মানে সব থেকে বেশি কি আছে, 75% আছে পিলেজিক অবক্ষেপ। এবং এই পিলেজিক অবক্ষেপের মধ্যে কিসের পরিমাণ বেশি আছে, না রেড ক্লে। রেড ক্লে, কাদা নয় কিন্তু, রেড মাড। কোশ্চেনে এক্সামিনার রেড মাড এর সাথে দিয়ে দেবে, রেড মাড, রেড মাড কিন্তু নয়, রেড ক্লে। রেড ক্লের পরিমাণ সব থেকে বেশি আছে সব মহাসাগরে, কিন্তু রেড ক্লের সব থেকে পরিমাণটা সব থেকে কিন্তু বেশি আছে, ঠিক আছে। তো তাহলে এগুলো গেল তোমার হচ্ছে গিয়ে ওসিয়ান যে ডিপোজিট গুলো, সেই ওসিয়ান ডিপোজিট। এবারে তোমরা একটু ওই ইয়েগুলো পড়ে নেবে, ওই কন্টিনেন্টাল শেলফ, কন্টিনেন্টাল স্লোপ। আর বারবার বলছি যে বটম টপোগ্রাফি অফ ওসিয়ান যেগুলো আছে, ওগুলো আমি বলেছি, ওগুলো বোঝানোর কিছু নেই। ওগুলো একবার হচ্ছে কি তোমার বারবার পড়তে হবে, নাহলে কিন্তু মনে রাখবে না। বেসিন, তারপর হচ্ছে গিয়ে রিজ, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ফল্ট লাইন, ঠিক আছে, এগুলো বারবার পড়তে হবে, নাহলে কিন্তু মনে রাখবে না। বিভিন্ন ট্রেঞ্চ আছে, ট্রেঞ্চের হচ্ছে কি তাদের গভীরতম অংশের নাম আছে, এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ ছাড়া কিন্তু কোনো উপায় নেই কিন্তু। মুখস্থ করবে কি হবে, মুখস্থ করবে হচ্ছে কি বারবার পড়তে হবে, নাহলে কিন্তু ওইগুলো মনে থাকবে না, ঠিক আছে। যেগুলো বোঝার সেগুলো কিন্তু বুঝলেই থেকে যাবে। কারেন্ট গুলো বোঝার, একবার যে ভালোভাবে বুঝে যাবে সে আজীবন জন্মেও কিন্তু ভুলবে না, শুধু একবার রিডিংটা দিয়ে যেতে হবে। কিন্তু বেসিন, কোথায় কোন খাত অবস্থিত, কার কতটা ডেপথ, সেগুলো কিন্তু তোমাদেরকে বারবার পড়তে হবে, না বারবার পড়লে কিন্তু তোমরা পারবে না, ঠিক আছে।